তো সবার আগে আমি আবারও আপনাদের সাথে নতুন করে পরিচিত হতে চাচ্ছি। যারা আগে পরিচিত আমার আমার পরিচয় জানেন, তাদের সাথে আবার নতুন করে পরিচিত হতে চাই আর কি। তা আমি আতাউর রহমান আরমান বলছি, আপনার সাথে কথা বলছি আর কি এখন। এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই সেশনটা পুরোপুরি আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমার সম্পর্কে ছোটখাটো ভাবে একটু পরিচয় দিই। আমি স্পার্কেল আইটি ইনস্টিটিউটের সাথে আছি একজন লিড ট্রেনার হিসেবে এবং এটার ফাউন্ডার সি হিসেবে। এছাড়া আমি স্পার্কেল আইটির আমাদের একটা আলাদা আইটি উইং আছে, যেটা আমি আইটি উইং এর একজন সি হিসেবে কাজ করছি। এছাড়া দেখা যাচ্ছে আমি ইক্যাব ইউথ ফোরামের সাথে মেম্বার হিসেবে আছি এবং বাংলাদেশ গণিত ফাউন্ডেশনের একজন মেম্বার হিসেবে আছি। আর সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমি রিলায়েন্স ইউথ ফোরামের একজন ফাউন্ডার প্রেসিডেন্ট। তো আমার ছোট পরিচয়টা দিলাম, এবার আমি মূল বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। সে বিষয়টা হচ্ছে গিয়ে আপনারা কেমন আছেন। তো এই বিষয় জি জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই মাইক্রোফোনে বললে ভালো লাগে। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ ভাই ভালো আছি। এবার চলুন আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই টপিকগুলোর ব্যাপারে আমরা মূল পয়েন্টে চলে যাই। আজকে আমাদের যে টপিকগুলো আমরা আজকের সেশনে কভার করব ইনশাআল্লাহ, সেই টপিকগুলো হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন্ট্রো থেকে বেসিক এবং হচ্ছে গিয়ে আপনার অ্যাডভান্স এবং হচ্ছে গিয়ে মাইক্রোসফট এক্সেলের ইন্ট্রো থেকে বেসিক। আমি একটু প্রথমে আপনাদেরকে একটা বিষয় বলবো। আমাদের আসলে এটা একটা নির্দিষ্ট টাইমের সেশন, যে টাইমটা 2 ঘন্টা মোটামুটি আমরা সেশনটা নেওয়ার চেষ্টা করছি। এই সেশনে আমরা একেবারে অল্প সময়ের মধ্যে অনেক ব্যাপক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আমাদের যেই আমরা জুম যে সফটওয়্যারটা ইউজ করি সেটা একটা লিমিটেড টাইম আমাদেরকে দিচ্ছে, সেটা হচ্ছে 40 মিনিট পরে আমাদেরকে আবার রিজয়েন করতে হবে। সবাইকে আবার দেখা যাচ্ছে একই লিংকে আপনারা জয়েন করবেন 40 মিনিট পরে যদি এটা যদি সেশনটা যদি হয়ে যায়, ওভার হয়ে যায়। তো সেটা আমি আগে থেকে আপনাদেরকে বলে রাখলাম। এরপরে আমি যে বিষয়টা এখন আলোচনা করতে যাচ্ছি, আমি তাহলে সেই মূল বিষয়ে চলে যাই। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে জানবার থাকে, আমি সবাইকে রিকোয়েস্ট করব একেবারে টপিকের শেষে আমি সবাইকে সুযোগ দিব বিভিন্ন বিষয়ভিত্তিক আপনারা আমাকে প্রশ্ন করার জন্য। তো চলুন আমি মূল বিষয়টা নিয়ে আপনাদেরকে আলোচনায় নিয়ে আসি। এখন আমি এই যে স্লাইডটা দেখালাম, এটা অবশ্যই আপনারা জানেন যে একেবারে বেসিক একটা স্লাইড শো, যেটা পাওয়ার পয়েন্ট দিয়ে করা। আমি আরেকটা বিষয় বলে রাখি, আমি আপনাদেরকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা যেই আমাদের যে অফিস অ্যাপ্লিকেশনের যে সফটওয়্যারটা আমি এখন যেটাতে দেখাচ্ছি সেটা হচ্ছে 2016 2016। আপনারা অনেকে দেখা যাচ্ছে যে এখনো আমাদের দেশে খুব কমনলি 2007, 2010, 2013 এগুলো আমরা ব্যবহার করে থাকি এবং 2016 অনেকে ব্যবহার করে। তো আমি সবগুলোর ভার্সনেরই ইউজার। আমি আমার মতে যে বিষয়টা পেয়েছি ফাইন্ডিংস, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2007 এবং 2016 মধ্যে খুব বেশি আসলে এগুলোর মধ্যে খুব পার্থক্য নেই। আমি 16তে দেখালো আপনার সাথে বুঝতে অসুবিধা হবে না, বা সাথে ব্যাক ভার্সনে যদি দেখে 16তেও করতে আশা করি অসুবিধা হবে না। তো এই বিষয় নিয়ে অনেকে দুশ্চিন্তা করেন, আমি মনে করি এখানে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা মনোযোগ দিয়ে দেখলে বুঝবেন। শুধু এখানে পার্থক্য হচ্ছে গিয়ে লেটেস্ট যে ভার্সন সেটার ইউআই ইউজার ইন্টারফেস এবং এটা আইকনগুলো ডিজাইনগুলো পরিবর্তন করা হয়েছে। এছাড়া কিছু টুকটাক কিছু ফিচার দিয়েছে যেগুলো আমাদেরকে কাজের সুবিধার্থে। তো যাই হোক, আমি মূল টপিকে চলে আসি। এখানে একটা স্লাইড শো দেখছেন, এটা ক্রিয়েট করা আছে, যেটা আপনাদের সাথে পরিচয় পর্বে আমার ব্যবহার করেছি। এখন আসুন
আমি একেবারে মানে এখানে যে বিষয়টা বলছি যে ইন্ট্রো থেকে অ্যাডভান্স, আমি চেষ্টা করব যে পাওয়ার পয়েন্টে খুব অল্প সময়ের মধ্যে মূল ফিচার বা মূল টুলস গুলো নিয়ে আলোচনা করে এটা ইন্ট্রো থেকে অ্যাডভান্স সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। তো প্রথমেই আমি একেবারেই বিগিনিং থেকে আমি একটা যে ডকুমেন্ট ক্রিয়েট করব সেই ডকুমেন্ট ক্রিয়েট করব কিভাবে সেটা আমি দেখাচ্ছি। তো আমি চলে যাচ্ছি একটা ফোল্ডারে। আপনারা জানেন যে আমরা আমাদের বিভিন্ন হার্ড ড্রাইভ অ্যাক্সেস নিয়ে আমরা বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করি। তো আমি এখান থেকে দেখাচ্ছি যে যাচ্ছি আমার বিভিন্ন ফোল্ডার অপশনে, সেখান থেকে আমি ইউথ এনলাইটমেন্ট ফোল্ডারে গেলাম। এখানে আজকের সেশনের একটা ফোল্ডার আমি ক্রিয়েট করব। তো সেখানে ফোল্ডারে ক্রিয়েট করে ক্লিক করে আমি এখানে লিখছি আজকে সেশন ডেট 27/10/2020 ওকে। তাহলে আমার ফোল্ডারটা দেখেন ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার, এমটি ফোল্ডার। এই এমটি মানে খালি ফোল্ডারে আমরা একেবারে শর্টকাটে কিভাবে ডকুমেন্ট ক্রিয়েট করব সেই বিষয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা নিউ যে অপশনটা পাবো এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদেরকে শর্টকাট ডকুমেন্টের মানে সাজেশনগুলো দেখাবে। যেমন এখানে দেখেন একেবারে উপরে আছে ফোল্ডার, তারপর হচ্ছে শর্টকাট, এরপর আছে দেখেন মাইক্রোসফট এক্সেস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। তা আমরা এখন যে বিষয়টা ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের পাওয়ার পয়েন্ট। আমরা পাওয়ার পয়েন্ট যে ডকুমেন্ট ক্রিয়েট শর্টকাটের জন্য আমরা এখানে একটা ক্লিক করলেই পাওয়ার পয়েন্টের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমি আজকে ওয়াই সংক্ষিপ্তভাবে ইউথ এনলাইটমেন্ট SESSION সেশন 27/10 দিয়ে আমি এটাকে এন্টার দিয়ে ওপেন করলাম। দেখেন একটা নতুন ডকুমেন্ট মানে পাওয়ার পয়েন্টের ডকুমেন্ট ওপেন হয়েছে এবং এই ডকুমেন্টটা কিন্তু দেখেন 2007 ভার্সনে ওপেন হয়েছে। যেহেতু আমার এখানে দুইটা ভার্সনেই আমি চালাচ্ছি, ডিফল্ট ভাবে আমার এখানে 7 ভার্সনটাকে সে ওপেন হচ্ছে। তো আমি এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমি এটাকে নিয়ে আসব ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার যে পাওয়ার পয়েন্টের যে 16 ভার্সন সেটার উপরে ছাড়বো। ছাড়ার পরে আমি এখান থেকে কিভাবে ওপেন করব দেখেন, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমার এখানে এই যে ডকুমেন্টের নাম এখানে পিন করা আছে, এটাতে ক্লিক করলেই কি হচ্ছে, ক্লিক করলে আমার ডকুমেন্টটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন এখানে দুইটা ট্যাব, ফার্স্ট ট্যাব হচ্ছে ওয়াই প্রেজেন্টেশন, সেকেন্ড সেশন মানে ট্যাবে হচ্ছে গিয়ে ওয়াই সেশন। তো চলুন এখন একেবারেই নিউ একটা আমাদের সামনে উইন্ডো নতুন ডকুমেন্টের পাওয়ার পয়েন্টের। তো প্রথমে আপনারা পাওয়ার পয়েন্টের যদি কোনো ডকুমেন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে এরকমই আসবে, যেখানে বলবে যে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, প্রথম স্লাইডটা আমাদের একটা লেআউট দিবে। তো আমি প্রথমে আপনাদেরকে এই পাওয়ার পয়েন্টের স্লাইড কি, স্লাইডের লেআউট কি, এগুলো নিয়ে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এই যে দেখেন এখানে যে টুলসটা আছে, টুলসটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা একটা আইকন, যেটা হচ্ছে নিউ স্লাইড আইকন। এখানে ক্লিক করলে আপনার কি হচ্ছে, নতুন একটা মানে পেজ অথবা স্লাইড এখানে ক্রিয়েট হচ্ছে, তৈরি হচ্ছে, তাই না? এরপর নিচের অংশে দেখেন ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের অপশন পাবেন, লেআউট পাবেন। তো এই লেআউট গুলো নিয়ে আমি যদি আলোচনা করতে চাই তাহলে এখানে লেআউট নিয়ে আলোচনা করলে আপনারা আশা করি সেম, এখানে নিচে যা লেআউট আছে এখানে এই টুলসও সেম লেআউট আছে, কিন্তু দুইটার কাজের একটু পার্থক্য আছে। দুটোর কাজের যে পার্থক্য সেটা একটু বলি। এখানে লেআউট, প্রথমে লেআউটটা কি, লেআউটটা হচ্ছে যে আমরা যে স্লাইডগুলো তৈরি করব এই স্লাইডগুলো বিভিন্ন ধরনের হয়। যেমন কোনোটা থাকে একেবারে আমাদের মূল প্রেজেন্টেশনের শিরোনাম, যেটাকে বলা হয় টাইটেল স্লাইড। পরবর্তীতে আমরা শিরোনামের মানে ভিতরে আমরা কি করি, টাইটেল এন্ড কন্টেন্ট। যেমন আপনি যদি একটা টপিক নিয়ে আলোচনা করেন সেই টপিকের অবশ্যই একটা শিরোনাম থাকবে, তারপর হচ্ছে কি সেই শিরোনামের এগেইনস্টে আবার বিভিন্ন সাব টপিক থাকবে, সেই সাব টপিকগুলো আবার অবশ্যই শিরোনাম থাকবে। সেক্ষেত্রে সেই শিরোনামগুলো আমরা টাইটেল এন্ড কন্টেন্ট দিয়ে কি করব, লিখবো। যেমন এখানে দেখেন ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে একটা শিরোনাম থাকবে, শিরোনামের এগেইনস্টে কি থাকবে, আমাদের ডেসক্রিপশন থাকবে। তো এটা আমাদের কি একটা লেআউট স্লাইড শো, ঠিক আছে? তো এখানে আরো কিছু লেআউট আছে, যেমন সেকশন হেডার। যেমন আমরা ধরেন অন্য একটা নতুন একটা টপিকে চলে যাচ্ছি, তো টপিকের সম্পর্কে আগাম কিছু মানে এটার সম্পর্কে লেখার জন্য বা এটা টপিকের টাইটেলটা
লিখার আমরা যখন এই পেজে লিখলাম, যেমন এখানে ফর এক্সাম্পল আমরা লিখলাম কি বলে, আমরা এখানে যে কোনো একটা, যেমন পিওপিআইসি টপিক 2, ঠিক আছে, এখানে আপনি কোনো একটা সি প্রসেস দিতে পারেন বা সংক্ষিপ্ত কোনো একটা ট্যাগলাইন দিতে পারেন, বাট মূল টপিক। এর পরের পেজে আপনি কিভাবে দিতে পারেন, এর পরের পেজে যদি আপনি টাইটেল এন্ড কন্টেন্ট দেন, ওই টপিক নিয়ে আপনি ডিসকাস করতে পারেন। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করেন, এখানে যে লেআউট গুলো আছে, এই লেআউট গুলো আমাদের প্রেজেন্টেশন মানে আমাদের যে স্লাইড শো তৈরির ক্ষেত্রে বিভিন্ন লেআউট গুলো আমাদের কিন্তু প্রয়োজন হবে। তো সেকশন হেডার হচ্ছে মানে এটা একটা হেডলাইন, ঠিক আছে, যেটা হচ্ছে যে টাইটেল, মূল টাইটেলের এগেইনস্টে অন্য কোনো সাব মানে সাবটাইটেল, ঠিক আছে। আর এটা হচ্ছে সাব টপিক মানে হচ্ছে যে যেটা উপরে একটা শিরোনাম থাকবে, শিরোনামের এগেইনস্টে আমরা কোনো একটা ডেসক্রিপশন থাকবে। এরপর আসেন আমরা টু কন্টেন্ট, দুইটা কন্টেন্ট মানে দুইটা বিষয় নিয়ে যখন আলোচনা করব তখন আমরা টু কন্টেন্ট নিয়ে দিতে পারি। যেমন আমি এটা লেআউটটা ক্লিক করলাম, দেখেন এই লেআউটটা চেঞ্জ হয়ে গেছে, এটার হেডলাইন একটা থাকবে, এটার এগেইনস্টে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে। এরপর আসেন আরেকটা লেআউট আছে কম্পারিজন হচ্ছে পার্থক্য। যেমন একই টপিকের আমরা মানে আলাদা আলাদা বিষয় নিয়ে আমরা যখন পার্থক্যগুলো লিখি, সেক্ষেত্রে এই ধরনের লেআউটটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আরো কিছু লেআউট আছে, শুধু টাইটেল অনলি, এটা আরেকটি লেআউট। এছাড়া দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক লেআউট, আপনি যদি চান যে অন্য কোনো সেকশনে যাওয়ার আগে আপনি সেই একটা গ্যাপ রাখবেন বা ব্ল্যাঙ্ক রাখবেন, সেক্ষেত্রে আপনি ব্ল্যাঙ্ক লেআউট দিতে পারেন। এছাড়া দেখা যাচ্ছে আপনি কন্টেন্ট উইথ ক্যাপশন, যেমন আমরা অনেক সময় আমরা এখানে কন্টেন্ট দিই, এরপর হচ্ছে কি আমরা ক্যাপশনে কোনো পিকচার দিই, সেক্ষেত্রে আমরা এই ধরনের লেআউটগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে মেবি কেউ কমেন্ট করে কিছু জানাতে চাচ্ছে, স্যার কেউ জয়েন করতে চাচ্ছে কিন্তু একটু করবেন মাঝে মাঝে ক্লাসের আচ্ছা ওকে, আপনারা এই মেসেজটুকু আপনাদেরকে চ্যাটে দেওয়া আছে, আপনারা চ্যাটের এই মেসেজটুকু দেখে নেবেন, আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেওয়া আছে। তো যাই হোক, এখন যে বিষয়টা আমি বলছিলাম, এখানে কন্টেন্ট উইথ ক্যাপশন মানে আমাদের একটা পিকচার থাকবে, পিকচার এগেইনস্টে আমরা একটা ক্যাপশন দেব। আবার আরেকটা হচ্ছে শুধু পিকচার উইথ ক্যাপশন, শুধু পিকচার থাকবে আর এখানে শর্ট ক্যাপশন থাকবে। তো সেক্ষেত্রে এই ধরনের লেআউট গুলো। এছাড়া আপনারা নিজের মন মতো যদি কিছু লেআউট করতে চান, সেটা হবে কাস্টমাইজ লেআউট। সেই বিষয়টা আমরা দেখবো কিভাবে নিজের মন মতো লেআউট আমরা তৈরি করব। তো এখন আমি আবার একটু প্রথমে চলে যাই, এটা হচ্ছে আমাদের একেবারে ফার্স্ট স্লাইড। প্রথমেই আমাদের কি আসবে, একেবারে টাইটেল স্লাইডটা আসবে, প্রথম যে স্লাইডটা এটা। এখন আমি এখানকার লেআউটের যে লেআউটগুলো আছে, আবার নিচে ক্লিক করলেও কিন্তু সেম লেআউটগুলো দেখা যাচ্ছে। তো দুইটা টুলের মধ্যে একটু পার্থক্যটা বলি। এখানে আমরা যখন নতুন স্লাইড নিব, তো নতুন স্লাইডটা আমরা নির্দিষ্ট কোনো যদি লেআউটে নিতে চাই, তাহলে এই নিচের অংশে ক্লিক করে আমরা কি করতে পারি, যেমন আমার এখন কম্পারিজন দরকার, তাহলে আমি কম্পারিজনে ক্লিক করলাম, তাহলে আমার নতুন স্লাইডটা কি হলো, কম্পারিজন স্লাইড হিসেবে আসলো। এখন আমি কম্পারিজন স্লাইডে আছি, এখন যদি উপরের এই যে দেখেন আইকনটাতে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন সেম কম্পারিজন স্লাইডটাকেই ডুপ্লিকেট করছে। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি কম্পারিজনের পরবর্তী যে স্লাইডটা চাচ্ছি, সেটা চাচ্ছি আমি টাইটেল এন্ড কন্টেন্ট। তাহলে আমাকে উপরের ক্লিক না করে নিচের যে অংশটা আছে নিউ স্লাইড, এই অংশে ক্লিক করে টাইটেল এন্ড কন্টেন্ট যদি ক্লিক করি, তাহলে কি আসবে, আমার টাইটেল এন্ড কন্টেন্ট কি স্লাইডটি আসবে। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথাগুলো? কমেন্টে একটু জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কি পারছেন না। ওকে, এরপর আসেন, এরপর যে বিষয়টা, তাহলে এই দুইটা টুলসের আমরা মোটামুটি আলোচনাটা বুঝতে পেরেছি। এখন ধরেন আমার এখানে একটা লেআউট আছে, যে লেআউটটা আমি পরিবর্তন করতে চাচ্ছি, মানে 3 নাম্বার পেজে আমার এই যে এখন সিলেক্ট করা আছে কত, 3 নাম্বার স্লাইড বা 3 নাম্বার পেজ, এই লেআউটটা আমি চাচ্ছি ধরেন এখানে কি টাইটেল অনলি। তাহলে দেখেন পরিবর্তন করবে কিভাবে, লেআউট পরিবর্তনের ক্ষেত্রে আমাকে এখানে লেআউটে যেতে হবে। লেআউটে গিয়ে আমি যদি টাইটেল অনলি ক্লিক করি, তাহলে দেখেন লেআউটটা পরিবর্তন করা যাচ্ছে। এবার আসেন আমরা কাস্টম লেআউট কিভাবে করব। কাস্টম লেআউটের জন্য যে বিষয়গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে যেমন এখানে একটা লেআউট আছে, শুধু টাইটেল আছে, এটার এগেইনস্টে আমরা কিছু নিজস্ব কাস্টমাইজ লেআউট দিব, ঠিক আছে। তো সেক্ষেত্রে
আমরা যে বিষয়টা করতে পারি, যেমন এখান থেকে দেখেন টেক্সট বক্স ক্লিক করে আমরা কি করলাম, এখানে একটা ড্র্যাগ করলাম, এখানে আরেকটা লেখার কি বক্স তৈরি হয়ে গেছে। এখানে তো লেখা যাচ্ছে, এখানে আরেকটা বক্স তৈরি হয়ে যাচ্ছে। এরপর ধরেন আমি আরেকটা বিষয় আনতে চাচ্ছি, যেমন আমি এখানে যে বিষয়টা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি একটা পিকচার আনতে চাচ্ছি। তাহলে আমি পিকচারে ক্লিক করলাম, ঠিক আছে। পিকচারে ক্লিক করে ধরেন আমি যে কোনো একটা পিকচার এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে ধরেন যে কোনো একটা পিকচার আমি সিলেক্ট করে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু আমাদের কাস্টমাইজ, মানে আমাদের নিজেদের মন মতো কি হচ্ছে আমরা কন্টেন্ট গুলো তৈরি করছি বা সাজাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, আমি বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে কাস্টমাইজ আপনাদের নিজেদের মন মতো। এরপর আসেন রিসেট। এই যে লেআউটটা, কেউ কিছু বলতে চাচ্ছেন? স্যার পিকচার অ্যাড করাটা আরেকবার একটু রিপিট করবেন? এটা নিয়ে আলোচনা করব, এখন একটু জাস্ট শর্ট রিভিউ দিচ্ছি, পরবর্তীতে আমি এটা নিয়ে ডিসকাস করব। ওকে স্যার। ওকে, এরপরে যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে কি আমাদের এই যে লেআউটটা, এই লেআউটটা ধরেন আমার একটু বড় হয়ে গেল বা এটা মানে টোটাল ডিসপ্লেস হয়ে গেল, তখন এটাকে আগের জায়গায় আনার জন্য আমরা কি করব, রিসেটে ক্লিক করব। রিসেটে ক্লিক করলে কি হবে, এটা পুনরায় একেবারে এটার যে লেআউটটা ছিল সেই লেআউটে সে চলে আসবে, ঠিক আছে। এখানে আরেকটা অপশন আছে সেকশন। অ্যাড সেকশনে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের সেকশন অ্যাড করতে পারি। তো এখানে দেখেন আলাদা আলাদা সেকশন এখানে অ্যাড হয়ে গেছে, ডিফল্ট সেকশন, আনটাইটেল সেকশন, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আমরা এখানে কিভাবে নতুন কোনো স্লাইড তৈরি করতে পারছি এবং স্লাইডগুলো বিভিন্ন লেআউট আমরা এখানে তৈরি করতে পারছি এবং লেআউটগুলোকে আমরা টুকটাক কিভাবে কাস্টমাইজ করতে পারছি সেটা আমরা দেখছি। এটা আমি আলোচনাটা এখন আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ কমপ্লিট একটা স্লাইড শো তৈরি করে দেখাতে চাচ্ছি আমি, ঠিক আছে। সেটা হচ্ছে কি সেম আমার এই যে ডিজাইন আছে, এই ডিজাইনের আলোকে আমি একটি স্লাইড শো আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমরা আসুন, এই যে ফার্স্ট যে স্লাইডটা, এটা কিন্তু হচ্ছে টাইটেল অনলি স্লাইড। তো এখানে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের কি ক্লিক টু অ্যাড টাইটেল, আর নিচে হচ্ছে সাবটাইটেল। তো আমি টাইটেলে এই যে হ্যালো যে লেখাটা আছে, এই ওয়ার্ডটাকে আমি কপি করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপর হচ্ছে কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তারপরে আসেন আমার এখানে সাবটাইটেলের যে লেখাটা, আমার নিজের নাম দিস ইজ আতাউর রহমান, সেটাকে কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। তো এই শর্টকাট কিভাবে, এগুলা মোটামুটি আপনারা যারা জানেন তারা তো ভালো বিষয় মানে জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে আমি আপনার পরবর্তীতে গ্রুপে পোস্ট করে দিব শর্টকাট কিগুলোর বিষয়ে। তাহলে আমাদের দেখেন ফার্স্ট স্লাইডটা কন্টেন্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইড দেখেন এখানে কি আছে, এখানে একটা আমাদের টেক্সট বক্স আছে, পরবর্তীতে নিচে আরেকটা, মানে এটা হচ্ছে টাইটেল এন্ড কন্টেন্ট। এখানে একটা টাইটেল আছে এবং হচ্ছে এর এগেইনস্টে কিছু কন্টেন্ট আছে, আর একটা পিকচার আছে। আমরা পিকচার ইনসার্টটা এখন এখানে দেখবো ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আমি একটা স্লাইড নিচ্ছি, এখানে আমি নিউ স্লাইডে ক্লিক করে আমি টাইটেল এন্ড কন্টেন্ট ক্লিক করছি। দেখেন আমার টাইটেল এন্ড কন্টেন্ট লেআউটটা চলে এসেছে। এখন এখানেও আমরা এখানে কাস্টমাইজের কিছু বিষয় আছে, যেমন এই সেকশনটাকে আমি ছোট করে দিলাম, ঠিক আছে, এটাকে আমি ছোট করে দিলাম। তাহলে দেখেন এই সেকশনগুলো আমরা কি করতে পারছি, এই কম্পোনেন্টগুলোকে আমরা এলিমেন্টসগুলোকে আমরা ছোট করে নিতে পারছি এবং এটাকে আমি আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসলাম। ওকে, এরপর আসেন আমি এখানে গিয়ে কন্টেন্টগুলো কপি করি। এখানে অ্যাবাউট মি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। আবার সেম এখানে আসলাম, এখানে সবগুলো কন্টেন্ট কপি করলাম, কপি করে এসে এখানে পেস্ট করে দিলাম। এরপর আসেন পিকচারের বিষয়। এবার পিকচার কিভাবে আনবো, সেম আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচারসে ক্লিক করব। ক্লিক করার পরে আমি পিকচার আমার যে ফোল্ডারে আছে আমি সেই ফোল্ডারে গেলাম, পিকচারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটা মজার বিষয় দেখেন, পিকচারে কিন্তু কয়টা পয়েন্ট আছে, এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। টোটাল 8টা পয়েন্ট থাকে। এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে, যেমন কর্নারের পয়েন্ট থেকে আমি নিচের দিকে ড্র্যাগ করলাম, পিকচারটা ছোট হচ্ছে, আবার উপরের দিকে ড্র্যাগ করলাম, পিকচারটা কি হচ্ছে, বড় হচ্ছে। তো আমরা পিকচারটাকে চাইলে নিজেদের মন মতো ছোট বড় করতে পারি এবং এটা হচ্ছে প্রপোর্শনলি, মানে এটা উইথ এবং হাইটে ছোট বড় হচ্ছে কর্নার ধরে যদি আপনি এটাকে ড্র্যাগ করেন, ঠিক আছে। আর যদি সাইডে করেন তাহলে এটা কোনো প্রপোর্শন, মানে এটা কোনো প্রপোর্শন মেনটেন করবে না, একদিকে বাড়বে, ঠিক আছে। এবার আসেন এটাকে আরেকটু ছোট করে নিয়ে আমি
এটাকে দেখেন, এই ছবিটাকে আমি এখানে নিয়ে আসলাম, এটাকে আরেকটু বড় করে নিচ্ছি। এবার আসেন এটাকে একটা সার্কেলের মধ্যে আমরা মানে কনভার্ট করব, সার্কেলে কনভার্ট করব। তো এখানে আসেন, এই যে এখানে বিভিন্ন ধরনের পিকচার স্টাইল আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখেন এই সার্কেলটা, এটা ক্লিক করলে দেখা যাচ্ছে আমার পিকচারটা একটা সার্কেলে চলে এসেছে। ওকে, ঠিক আছে, ভিডিও রেকর্ড হচ্ছে, আপনারা পাবেন ইনশাআল্লাহ। তাহলে দেখুন আমার এখানে পিকচারটা একটা রাউন্ড সার্কেলের ভিতরে চলে এসেছে। এরপরে পরবর্তী স্লাইডে মানে আমরা কন্টেন্টটা কপি করব। তো পরবর্তী স্লাইডটা কি ছিল আমাদের? একেবারে সিম্পল একটা কন্টেন্ট। তো সেটার জন্য আমরা কি করব? টাইটেল অনলি ক্লিক করব, কারণ একটাই আমাদের কন্টেন্ট। এই যে লেআউটটা আছে বা এই যে শেপটা আছে বা টেক্সট বক্সটা আছে, সেটাকে আমরা মিডলে নিয়ে আসছি। মিডলে নিয়ে আসার পরে এরপর এখানকার কন্টেন্টগুলো সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। আবার পরবর্তী স্লাইডটা এখানে হচ্ছে কি, এখানে সেম টাইটেল এন্ড কন্টেন্ট। তাহলে দেখেন এই বিষয়গুলো আসলে আপনারা করতে করতে বুঝবেন। তো লেআউটগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা কোন লেআউটের জন্য প্রযোজ্য। তো আমি এখানে টাইটেল এন্ড কন্টেন্ট দিলাম, আমার নতুন স্লাইড আসলো এবং আমি এখানে কন্টেন্টগুলো কপি করছি। তো দেখেন আমি যে টাইটেলটা কপি করলাম, সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। আবার সেম এখানে আসলাম, সবগুলো আমি সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। তাহলে আমার এখানে কন্টেন্ট গুলো চলে এসেছে। এখন হচ্ছে কি ডিজাইনের বিষয়। তো আমরা সেম ডিজাইনটা করার জন্য আমরা চলে যাব টোটাল ডিজাইন ট্যাবে বা ডিজাইন মেনুতে। ডিজাইন মেনুতে গিয়ে আমাদের যে প্রত্যাশিত লেআউটটা বা থিম যেটা, সেই থিমটা আমরা সিলেক্ট করলে আমাদের ডিজাইনটা কিন্তু এরকম হয়ে যাবে। দেখেন এক ক্লিকে আমার ডিজাইনটা সেম অ্যাজ ইট ইজ, আমি যেটা চেয়েছিলাম সেরকম ডিজাইন হয়ে গেছে। এখন আসুন, এখানে আরো কিছু বিষয় আছে। এই লেআউটটাকে আরেকটু আমরা নিচে নিয়ে যেতে চাচ্ছি, এটাকে একটু ছোট করে নিই। ছোট করে এটাকে আমি নিচে নিয়ে গেলাম, পিকচারটাকে আমি একটু নিচে এখানে নামালাম, সেম এই শেপটাকে আমি এখানে রাখছি। ঠিক আছে, এরপর এখানে কিছু ডিজাইনের বিষয় আছে। যেমন আমরা এখানে কি করেছি আমাদের স্লাইডে, এখানে এটা সিম্পল রেখেছি। পরবর্তীতে এই যে শেপটা, এই শেপটা কিন্তু একটা ফিল কালার আছে, তো সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আমি এখানে সেকেন্ড স্লাইডে গেলাম, এই অ্যাবাউট মি শেপটাকে সিলেক্ট করলাম বা টেক্সট বক্সটাকে সিলেক্ট করলাম, এটাকে ডাবল ক্লিক করলাম। কি করলাম? ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে কি হবে দেখেন, কিছুই হচ্ছে না, তাই না? কিছু না হইলেও এখানে একটা বিষয় দেখেন, আমরা হোমে যাব। হোমে গিয়ে এখানে কুইক স্টাইল একটা অপশন আছে, ঠিক আছে? কুইক স্টাইল অপশনে আমরা ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ফিল কালার থাকবে, যেটা ক্লিক করব আমার সেই কালারটা কি সেটা সিলেক্ট করে নিবে। অথবা এখানে শেপ ফিল কালার আছে, এখান থেকে আমি যে কোনো কালার নিতে পারি, ঠিক আছে? এবং এখানে শেপ আউটলাইন, এটার যে বর্ডারটা আছে শেপের, সেই বর্ডারও আমরা চাইলে কালার করে নিতে পারি, ঠিক আছে? এছাড়া দেখা যাচ্ছে শেপে বিভিন্ন আমরা ইফেক্ট দিতে পারি। ইফেক্ট গুলো এখন বোঝা যাবে না, যদি আমরা একটা কালার দিয়ে নিই, এখানে একটা ব্ল্যাক কালার দিলাম বা একটু লাইট কালার দিয়ে নিই, লাইট কালার দিলাম। এখন শেপ ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এই ইফেক্ট গুলো আমরা এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারি, যেগুলো 3D ইফেক্ট, ঠিক আছে? এরপরে আমরা এটাকে এরপর আসুন আমি এটাকে, যে আমাদের যে ডিজাইনটা ছিল সেম ডিজাইনটা আমি এটাকে করে নিলাম। এখন আমরা যে বিষয়টা দেখবো, এটা একেবারে সিম্পল স্লাইড, এখানে কোনো জাস্ট ডিজাইন করা হয়েছে, কিন্তু এটাতে কোনো অ্যানিমেশন অ্যাড করা হয়নি, এটাতে কোনো অ্যানিমেশন অ্যাড করা হয়নি। তো আমরা এখন দেখবো কিভাবে এটাতে অ্যানিমেশন অ্যাড করা যায়, এবং অ্যাড করার পরে আমাদের এই স্লাইড শো মানে যে প্রেজেন্টেশনটা আছে এটাকে আরো কিভাবে আকর্ষণীয় করা যায়। তো চলুন আমরা অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা চলে যাব কোথায়? তার আগে একটা বিষয়, ট্রানজিশন। ট্রানজিশনটা এক প্রকার অ্যানিমেশন, যে এক স্লাইড থেকে আরেক স্লাইডে আসার পূর্বে একটা অ্যানিমেশন আপনাকে শো করবে, সেটা হচ্ছে ট্রানজিশন। যেমন এখানে আমরা এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে। যেমন আমি যদি ব্লাইন্ডস দিই, ব্লাইন্ডস দেওয়ার পরে এখন যদি আমি যদি প্লে দিই, দেখেন সেটা কি হচ্ছে, কিভাবে আসছে, মানে একটা পর্দা পড়ে যাওয়ার মতো আসছে, ঠিক আছে? এরপরে আমরা আরো কিছু অ্যানিমেশন আছে, যেমন আমরা ভাইয়া একটা প্রশ্ন ছিল আপনার
হ্যালো প্রশ্নর বিষয়টা ভাইয়া আমি একটু ডিসকাস করছি, ডিসকাসের একেবারে শেষের দিকে আপনার প্রশ্নগুলো করলে ভালো হয়। তাহলে দেখা যাচ্ছে কম, যেহেতু আমাদের সময় কম, অল্প সময়ের মধ্যে আমাদের অনেকগুলো বিষয় কভার করতে হবে। তো আমার মনে হয় যে এই প্রশ্নগুলো আমরা একেবারে শেষের দিকে করি। আমি সবাইকে সুযোগ দিব, প্রশ্নের কিছু সুযোগ দিব, ওই সময় আমরা আপনারা প্রশ্ন করবেন। জুম যেমন দেখেন ইফেক্টটা আমি অ্যাপ্লাই করেছি, এটা প্রিভিউ দিচ্ছি, এখানে প্রিভিউ দেওয়ার পরে সেটা কিভাবে আসছে। এভাবে বিভিন্ন ধরনের আপনার অপশন আছে, এই অপশনগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেটা আপনাদের জন্য এর জন্য পারফেক্ট ম্যাচ করে সেটা আপনারা অ্যাপ্লাই করবেন। এবং এখানে দেখা যাচ্ছে যে সাউন্ড আপনারা চাইলে অ্যাড করতে পারবেন, ডিউরেশন এখানে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এবং আপনি যদি অ্যাপ্লাই টু অল দেন তাহলে এই ট্রানজিশনটা সকল স্লাইডে অ্যাপ্লাই হবে। আমি পরবর্তী স্লাইডে আমি এখানে দিচ্ছি আমি র্যান্ডম ব্রাশ, ঠিক আছে। পরবর্তী স্লাইডটাকে আমি দিচ্ছি, পরবর্তীটাতে দিচ্ছি আমি রিপেল, তার পরবর্তী স্লাইডটা আমি দিচ্ছি পুশ, ঠিক আছে। আমি এখানে প্রত্যেকটা স্লাইডে ট্রানজিশন অ্যাড করে দিয়েছি। এখন চলে যাবো আমরা অ্যানিমেশনে। তো অ্যানিমেশনের যে বিষয়টা, অ্যানিমেশন আমি ফার্স্ট স্লাইড থেকে শুরু করব, আপনারা একটু সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন আশা করি। এই যে প্রথমে কি, এটা হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে। এই টাইটেলটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন আমার এখানে আমরা আসলে যেই মানে লেখা বা যে অবজেক্টটা নিয়ে আমরা অ্যানিমেশন দিব সেটাকে আগে কি করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে। সেটাকে সিলেক্ট করার পরে আমরা অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। তো এখানে টোটাল 3টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এন্ট্রেন্স, মানে এটা আসবে কিভাবে, এটা হচ্ছে এমফাসাইজ, আসার পরে সেটা কি করবে, তারপর হচ্ছে এক্সিট এবং সেটা কিভাবে চলে যাবে, ঠিক আছে। তো আসুন তার আগে আমরা এখানে আমাদের অ্যানিমেশন প্যানটাকে অন করে নিই। এখন আমরা এখানে একটা অ্যানিমেশন আগে অ্যাপ্লাই করিনি, এটা সিলেক্ট আছে এখানে। আমি এন্ট্রেন্সের আরো বিস্তারিত যদি আমরা ইফেক্ট গুলো দেখতে চাই তাহলে আমরা মোর এন্ট্রেন্সে এখানে ক্লিক করব। করার পরে এখানে অনেকগুলো এখানে অ্যানিমেশন ইফেক্ট আছে, এন্ট্রেন্সের ইফেক্ট আছে। যেমন এখানে আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনারা প্রত্যেকটা ইফেক্ট ট্রাই করে দেখতে পারেন যে কোনটা কিভাবে আসে, ঠিক আছে। বেসিক জুম, তারপর হচ্ছে কি সেন্টার রিভলভ, গ্রো এন্ড টার্ন, ঠিক আছে। বিভিন্ন ধরনের মার্চ, ঠিক আছে। তারপর হচ্ছে কি এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। আমি এখানে আপনার বেসিক জুমটা দিলাম, ওকে। এটার এখন কি এন্ট্রেন্স আপনার অ্যানিমেশনটা কিন্তু কি হয়েছে, এটা অ্যাড হয়েছে। আমি এখানে এটার অ্যানিমেশন প্যানটা অন করে দিলাম। অ্যানিমেশন প্যানটা অন করার পরে আমার এখানে অ্যানিমেশন ডান পাশে দেখা যাচ্ছে, এটাতে আমি কি অ্যানিমেশন অ্যাড করেছি এবং এটাকে অ্যানিমেশন প্যান অথবা অ্যানিমেশন টাইমলাইনও বলা চলে। পরবর্তী স্লাইডটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে আমি সেম একটা এন্ট্রেন্স ইফেক্ট দিব। এখন এখানে কোন এন্ট্রেন্স ইফেক্ট দিব সেটা আমি নির্ধারণ করব। ধরেন সুইবাল দিলাম, আমি সুইবাল দিয়ে এখন এটাকে আমি প্লে দিয়ে দেখি কি করছে, এটা কিভাবে আসছে। হ্যালো আসলো, তারপর হচ্ছে সুইবাল হচ্ছে। সুইবালটা যদি আপনার ভালো না লাগে আপনি সেটাকে এই যে এখানে সিলেক্ট করে ডিলিট প্রেস করলে এটা চলে যাবে। আপনি আবার এখানে সিলেক্ট করে আর একটা অ্যাড অ্যানিমেশনে গিয়ে এখানে অন্য একটা অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ফ্লটিংটা সুন্দর হবে, এটা খারাপ হবে না। যেমন আমি একেবারে শুরু থেকে প্লে করছি, এটা সুন্দর লাগছে। তো এবার এখানে টাইমিং এর যে বিষয়টা, এখানে দেখেন এখানে টাইমিংটা আপনি চাইলে বাড়াতে কমাতে পারবেন। এই যে গ্রিন যে সবুজ যে বারটা আছে এটাকে চাইলে লম্বা করতে পারবেন, টাইম বাড়বে, চাইলে ছোট করতে পারবেন, ঠিক আছে। এইভাবে টাইমিংটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, অথবা এখান থেকে আপনি টাইমিংটা বড় মানে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন, ঠিক আছে। এইভাবে টাইমিংটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এরপর আসুন আমরা এখানে দিলাম মানে এন্ট্রেন্স, এটা কিভাবে আসবে, প্রেজেন্টেশন স্লাইডে এটা কিভাবে আসবে। এরপর আসুন এন্ট্রেন্সের পরে এটাকে আমরা কি করব, এমফাসাইজ করব, মানে এটা আসার পরে কি করবে। তখন আমরা অ্যাড অ্যানিমেশনে যাব, এমফাসাইজ। এখানে বিভিন্ন ধরনের এমফাসাইজ যে অ্যানিমেশন গুলো আছে এখান থেকে সরাসরি সিলেক্ট করতে পারেন, অথবা মোর এমফাসাইজে ক্লিক করলে এখানে আপনারা সকল ধরনের এমফাসাইজ অ্যানিমেশন পাবেন। তো এখানে আমি এখানে চাচ্ছি যে এটা আসার পরে ওয়েভ করবে, ঠিক আছে, সুন্দর ওয়েভ করছে। পরবর্তীটা আমি আরেকটা এমফাসাইজ অ্যানিমেশন দিতে যাচ্ছি, অ্যাড অ্যানিমেশনে গেলাম, এখানে
আমি মোর এমফাসিস অ্যানিমেশনে ক্লিক করলাম। এখানে আসার পরে আমি এটাকে দিতে চাচ্ছি অবজেক্ট কালার, কমপ্লিমেন্টারি কালার। না, আমি কালার যাচ্ছি না, আমি বেসিক, আমি এখানে গ্রো অ্যান্ড শিঙ্ক দিতে চাচ্ছি। এটা অবশ্যই চেঞ্জ করা যায়, মানে টুইটার দিলাম, টুইটার সুন্দর হবে, ওটার সাথে ম্যাচ করবে। ওকে, তাহলে দেখেন এখানে আমি অলরেডি কি করলাম, এন্ট্রান্স অ্যানিমেশন দিলাম এবং কি দিলাম, আমি এখানে আপনার এমফাসিস অ্যানিমেশন দিলাম। এবং আমি চাইলে এটাকে সবগুলো শুরু থেকে দেখতে পারি। এই যে বাম পাশে যে প্রিভিউ প্যান আছে, এখানে ক্লিক করলাম, আসলো, আসার পরে এটা ওকে এমফাসিস করলাম। এরপরে আমরা এখানে কিভাবে এক্সিট হবে এবং কোন যে লেখাটা আগে এক্সিট করবেন, আগে কি আপনি হ্যালো এক্সিট করবেন নাকি দিস ইজ, মানে আপনার টাইটেল এক্সিট করবেন নাকি সাবটাইটেল এক্সিট করবেন, সেটা আপনি আগে নির্ধারণ করবেন। ধরুন আমি আগে টাইটেলকে এক্সিট করব, তো সেক্ষেত্রে আমি টাইটেল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে গিয়ে কি করব, এক্সিটে যাব, বা এখান থেকে সরাসরি যেতে পারি, অথবা আমি এখানে মোর এক্সিট এফেক্টস, এখান থেকে আমি যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করব। যেমন আমি এখানে চাচ্ছি এটাকে চাচ্ছি আমি স্পাইনার দিতে, স্পাইনার এটা আমি অ্যাড করলাম। তাহলে এটা কি হচ্ছে, স্পাইন করে হাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে সেম পরেরটাকে আমি গেলাম মোর ইফেক্টস, এখানে আমি এটার সাথে স্প্লিট দিলাম, এটা কি হয়ে যাচ্ছে, এটা হাইড হয়ে যাচ্ছে। তাহলে এবার পুরোটা আমরা স্লাইড শো দেখতে চাই। প্রথমে আসলো হ্যালো, এমফাসাইজ করলো, তারপর সেটা চলে গেল। এখন টাইমিং এর যে বিষয়টা, আপনারা যদি চান যে হ্যাঁ টাইমিংটা এত তাড়াতাড়ি না, আর একটু ডিলে হোক, সেক্ষেত্রে আপনি এটাকে এগিয়ে নিতে পারেন। এটাকে আপনি চাইলে এদিকে নিয়ে আপনি একটা টাইম সেট করেন, ঠিক আছে। এখানেও সেম, আমি এটাকে আগে পরে করে নিচ্ছি। এখন দেখেন প্লে দিচ্ছি, ফুল টাইমিংটা সে অটোমেটিকলি প্লে হচ্ছে। এরপরে চলে গেল, ঠিক আছে। তো এখানে চাইলে আপনার টাইমিং গুলো আরো অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এটা গেল প্রথম স্লাইড। দ্বিতীয় স্লাইডটা আমরা এবার অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করব। তো প্রথমে আমি চাচ্ছি যে আমার পিকচারটা আসতে, তো সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে এন্ট্রান্স দিব। এন্ট্রান্সটা আমি কি ধরনের ইফেক্ট দিতে চাচ্ছি, এটা আপনারা আপনাদের মন মতো দিবেন। তো আমি এখানে দিতে চাচ্ছি জুম ইন। পরেরটা আমি দিতে চাচ্ছি, এটা দিতে চাচ্ছি আমি ফ্লট ইন, এটাকে অ্যাপিয়ার দিতে চাচ্ছি। তারপরের টেক্সট গুলোকে আমি দিতে চাচ্ছি, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি শর্টকাটে, এখানে দিতে চাচ্ছি গ্রো অ্যান্ড টার্ন। ওকে, এবার আমরা প্লে দিয়ে দেখি কেমন হয়েছে, ঠিক আছে। এইভাবে একটা একটা আপনার আসতে থাকে। এবার আসেন, আপনি এখানে যদি চান যে কোনো এমফাসিস দিতে, তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করতে পারেন, বা আপনি চাইলে যে এক্সিট কিভাবে দিতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি ফার্স্ট স্লাইড মানে পিকচারটাকে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে আমি এখানে এমফাসাইজ দিব না, আমি সরাসরি এক্সিট দেব। সেক্ষেত্রে মোর অ্যানিমেশনে গিয়ে আমি এখানে ডিসলভ দিলাম। ওকে, এটাকে আমি এখানে এসে এখানে আমি স্প্লিট দিলাম। এরপরে এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করলাম, এখানেও সেম আমি এক্সিট হিসেবে এটাকে আমি উইথ দিলাম। ওকে, এখন আমরা ফুল প্লে করে দেখি। আসলো একটা এভাবে চলে যাচ্ছে। এভাবে দেখেন অ্যানিমেশনের মাধ্যমে কি আপনার সিম্পল একটা স্লাইড শোকে আপনি চাইলে আরো জাঁকজমক, মানে একটু চমৎকার করে তুলতে পারছেন, তাই না? তো অ্যানিমেশনের যে বিষয়টা, এখানে আপনারা চাইলে টাইমিং গুলো আরো আগে পরে করে দিতে পারবেন। এই যে টাইমলাইন থেকে সিলেক্ট করে এইভাবে আপনারা এটাকে মুভ করে এগুলোকে আগে পরে করে নিতে পারবেন, ঠিক আছে। আমি এগুলোকে আগে পরে করে রাখলাম।
এবার পরবর্তী স্লাইডে আমরা আসি। পরবর্তী স্লাইডে সেম আমরা কোনো একটা অ্যানিমেশন দিতে চাচ্ছি, এটাকে আমরা একটা এন্ট্রান্স ইফেক্ট দিব। তো সেক্ষেত্রে আমি মোর এন্ট্রান্স ইফেক্টে যাব। এখানে আমরা রাইজ আপ দিতে পারি, অথবা দেখা যাচ্ছে যে এখানে আমি ড্রপ দিতে পারি, ড্রপটা সুন্দর হবে। এটার স্পিডটা আপনারা কমাতে বাড়াতে পারবেন, সেটা দেখিয়ে দিব আমি। ওকে, এখন দেখেন এইটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব। এই টাইমলাইন ধরে এটাকে আমরা ছোট করে দিতে পারবো, সেটা এই যে এখানে একটা অপশন আছে, প্রত্যেকটা অ্যানিমেশনকে কন্ট্রোল করার জন্য এখানে মোর অপশন পাবেন। এই অপশনে ক্লিক করে এটার যে আপনার ডিউরেশন আছে বা টাইমিং আছে, ঠিক আছে, সেটাকে আপনারা কমানো বাড়ানো সম্ভব। 1 সেকেন্ড ফাস্ট বা টিল 1 ক্লিক, ঠিক আছে, এখান থেকে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। আপনারা এখানে ফাস্ট করতে পারবেন, ভেরি ফাস্ট করতে পারবেন, ঠিক আছে। ভেরি ফাস্ট করলে এটা কি হয় দেখুন, এটা আরেকটু তাড়াতাড়ি করছে, ঠিক আছে, বা আরো স্লো করতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এরপর আসেন শেষের স্লাইডটা আমরা ডিজাইন করি। এটাকে সেন্টারে নিয়ে আসি। এটাকে আপনারা চাইলে ম্যানুয়ালি হাত দিয়ে ধরে এটাকে যে কোনো জায়গায় প্রেস করতে পারেন। এছাড়া আপনি যদি ম্যানুয়ালি না চান, মাউসের রাইট বাটনে ক্লিক করেন, সেখান থেকে গিয়ে আপনারা হোমে চলে যান। হোমে গিয়ে আমরা এখান থেকে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে গিয়ে অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে অ্যালাইন সেন্টার দিব, তাহলে একেবারে অটোমেটিক সেটা সেন্টারে চলে আসবে। আপনাদেরকে একটা ফর্ম লিংক দিয়েছে, আপনারা কাইন্ডলি সবাই ফর্মটা ফিল আপ করে ফেলেন। একটা গুগল ফর্ম আমাদের ফোরামের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটা অ্যাটেন্ডেন্স শিট হিসেবে, এবং এটা আপনাদের মূল্যায়ন যে সনদ, যেটা সার্টিফিকেট প্রদানের জন্য এটা আমাদের প্রয়োজন হবে। হ্যালো, জি বলেন। আচ্ছা, ফর্মটা কাজ করতেছে না, বলতেছে যে ইনফরমেশন ফর অ্যাটেন্ডেন্স ফর্মটি আর প্রতিক্রিয়া গ্রহণ করছে না। যদি আপনি এটি কোনো ভুল মনে করেন, তাহলে ফর্মের মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি কি বলছে? সবাইকে কি একই বিষয় বলছে না? জি, আই থিঙ্ক। আচ্ছা, জি ভাই, হ্যালো, হ্যালো, কেটে দিছো? আচ্ছা, এটা আমরা সলভ করার চেষ্টা করছি। আপনারা কি আমাকে শুনছেন? জি শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টপিকে চলে আসি। তো আমরা এখন শেষের স্লাইডটা আমরা ডিজাইন করছি। তো এই বিষয়গুলো মানে আপনারা কি বলে, অ্যানিমেশনটা আপনারা আশা করি বুঝেছেন, এবং অ্যানিমেশন প্যানের মাধ্যমে এটা টাইমলাইন থেকে আপনারা এটাকে কিভাবে এডিট করতে পারবেন সেটা আশা করি আপনারা বুঝেছেন। আমি এবার চলে যাব স্লাইড শো নিয়ে কথা বলতে। তো তার আগে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কাস্টম অ্যানিমেশন সম্পর্কে। আমি আরেকটা স্লাইড এখানে নতুন নিচ্ছি, হোমে যাচ্ছি। এখানে আমি নিউ একটা স্লাইড নিব, এবং নিউ স্লাইড হিসেবে আমি একেবারে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি, একেবারে ব্ল্যাঙ্ক। তো ব্ল্যাঙ্ক স্লাইডে আসলাম। এখন একটা মজার বিষয় আপনাদের সাথে বলবো, যে আপনারা যদি চান যে এখানে আরো বেশি প্রাণবন্ত কোনো অ্যানিমেশন অ্যাড করতে, সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে বিভিন্ন ধরনের জিফ
অ্যানিমেশন পাবেন, এই অ্যানিমেশনগুলো এখানে নিয়ে আসতে পারেন। তো সেক্ষেত্রে আমি একটা স্যাম্পল দেখাবো আজকে। কানেকশন থেকে অনেকে ড্রপ হয়ে যাচ্ছেন, আসলে আনস্টেবল। যাই হোক, তো ফর এক্সাম্পল আপনারা প্রেজেন্টেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যানিমেশনের যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনারা অ্যাড করতে পারছেন। এখান থেকে বিভিন্ন ধরনের জিপ অ্যানিমেশন আছে। একটু সবাই সবার ইয়েটা মাইক্রোফোন মিউট রাখবেন। আচ্ছা, যাই হোক, আমি যে কোনো একটা অ্যানিমেশন নিচ্ছি, এটাকে সিলেক্ট করছি। এটা আমরা ভিজিট করছি এই সাইটটা। থেকে আপনারা সরাসরি সেভ করে নিতে পারেন। এখন দেখা যাক, আমরা কন্টেন্টটা নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের সরাসরি স্লাইডে এনে রাখলাম, ঠিক আছে। এখন এটাতে সরাসরি একটা জিপ চলে এসেছে, এটা একটা ভিডিও। এছাড়া বিভিন্ন ধরনের সিঙ্গেল আপনারা কম্পোনেন্ট নিয়ে আসতে পারেন, যেটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, ঠিক আছে। এটা আরেকবার একটু দেখাবেন প্লিজ। আচ্ছা, এটা দেখাচ্ছি আমি চাচ্ছি যে একটু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট টি-শার্ট। কাজ করছে না। আচ্ছা, যাই হোক, বিভিন্ন সোর্স থেকে আপনারা জিপ অ্যানিমেশন গুলো নিতে পারবেন, এবং নিলে দেখা যাচ্ছে যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয় সেটার কিছু সুবিধা পাবেন। তো আমি এদিকে সময় নষ্ট করছি না। ট্রান্সপারেন্ট না, আচ্ছা, যাই। আপনারা আবার গুগলে সার্চ দিতে পারেন জিপ অ্যানিমেশন দিয়ে, জিপ এনএমএ ক্রিয়েশন। তো আমি র্যান্ডমলি একটা পিক করছি। ওকে, এটাকে সেভ করে নিলাম। সেভ হয়েছে। এখন এটাকে আমি সিলেক্ট করে, মানে ড্র্যাগ করে আমার জাস্ট সরাসরি আমাদের যে পাওয়ার পয়েন্ট স্লাইড আছে সেখানে এনে ছেড়ে দিতে পারি। অথবা এছাড়া আরেকটা বিকল্প আছে, সেটা হচ্ছে কি আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে পিকচার, অথবা দেখা যাচ্ছে যে পিকচারে ক্লিক করে
আপনি সরাসরি আমাদের যেই ইয়াটা আছে, যে ফোল্ডারে সেটা রেখেছেন, সেটাকে সিলেক্ট করে আপনি ইনসার্ট দিয়ে নিয়ে আসতে পারবেন। দুইভাবে দেখা যাচ্ছে যে আপনি আনতে পারছেন। ঠিক আছে, তো এখন এই যে জিপটা আছে, এই জিপটার ব্যাকগ্রাউন্ড রিমুভ, এত কাছে আমরা যাচ্ছি না, আমি সরাসরি ড্রয়িং এ চলে যাচ্ছি। ডিজাইন, ইনসার্ট, ইনসার্ট থেকে শেপস। ধরুন আমি এখানে একটা বল ড্রয়িং করলাম, ঠিক আছে, এটা সার্কেল ড্রয়িং করলাম। তো এটাকে আমরা মুভ করতে চাচ্ছি। ফর এক্সাম্পল এটা এইভাবে যাবে এবং এইভাবে যাবে, এইভাবে যাবে। ঠিক আছে, এটাকে বলে কাস্টম অ্যানিমেশন। সেটার জন্য আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম, অ্যানিমেশনে গেলাম, অ্যাড অ্যানিমেশনে গেলাম। এখান থেকে আপনি একেবারে নিচে এসে কাস্টম প্যাথ, কাস্টম প্যাথে ক্লিক করে আপনি অবজেক্টটা পজিশন ফার্স্ট সিলেক্ট করবেন। এরপরে সে কোথায় যাবে, সেকেন্ড ডিরেকশন, এখানে বিভিন্ন ডিরেকশন এখানে দিতে পারবেন। এখানে আসলো, এখানে গেল। ঠিক আছে, তো আমরা এখানে অলরেডি হ্যালো, জি আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। বলছি স্ক্রিন কে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ইয়েস জি ভাইয়া, স্যার। দেখা যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ভাবছিলাম যে সেশনটা আউট হয়ে গেছে কিনা, টাইমটা ইয়ে হয়ে গেছে। তো দেখেন, এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যাড অ্যানিমেশনে গেলাম। অ্যাড অ্যানিমেশনে যাওয়ার পরে আমরা কাস্টম প্যাথে যাব। সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা ডিরেকশন দিয়ে দিব। ঠিক আছে, ডিরেকশন দিয়ে এটাকে ক্লোজ করে দিব। দেখেন এটা কিন্তু ডিরেকশন পেয়েছে। তো এখন যদি আমরা প্লে করি, প্লে করছি, তো সেটা কিভাবে মুভ করছে দেখেন। আমরা যেভাবে ডিরেকশন দিয়ে দিচ্ছি সে সেভাবে মুভ করছে। এটা হচ্ছে কাস্টম প্যাথ। ঠিক আছে, কাস্টম প্যাথ ছাড়া আরো বিভিন্ন ভাবে, যেমন এটাকে আপনারা চাইলে সরাসরি এখানে গিয়ে এখানে এই যে নিচে এসে লাইন আছে, আর্কস আছে, টার্মস আছে, শেপস আছে। যেমন শেপ দিলে কিন্তু কি হবে, এটা দেখেন একটা সার্কেলের মতো এটা ঘুরতে থাকবে। ঠিক আছে, এইভাবে দেখাচ্ছে যেটাকে ইয়ে করতে পারবেন। আমি এখন প্লে দিচ্ছি। ঠিক আছে, এভাবে জাস্ট ঘুরবে। তো এভাবে আমরা এটাকে বিভিন্ন ভাবে মুভ করতে পারি, এটাকে বিভিন্ন ভাবে কাজ করাতে পারি। ঠিক আছে, তো কাস্টম অ্যানিমেশনের মাধ্যমে আরো বিভিন্ন ধরনের আপনারা বৈচিত্র্য নিয়ে আসতে পারবেন। এই বিভিন্ন ধরনের কম্পোনেন্ট ডিজাইন করে আপনারা এটাকে বিভিন্ন ভাবে মুভ করাতে পারবেন। এরপরে আমরা যে বিষয়টা দেখবো এখন, স্লাইড শো। তো স্লাইড শো এখানে কয়েকটা বিষয় আছে। যেমন আমার এটা হচ্ছে দ্বিতীয় স্লাইড। এই দ্বিতীয় স্লাইড থেকে যদি আমার প্রেজেন্টেশনটা শুরু করতে চাই, তাহলে আমাকে ফ্রম কারেন্ট স্লাইড, এবং এটা কিবোর্ডের শর্টকাট হচ্ছে শিফট F5। শিফট বাটন প্রেস করে আপনি F5 যখন দিবেন, মানে ফাংশন 5, তখন আপনার যে কারেন্ট সিলেক্ট স্লাইড যেখানে আছে সেখান থেকে সেটা প্রেজেন্টেশন শুরু করবে বা স্লাইড শো শুরু করবে। তো এটি ফ্রম কারেন্ট, দেখেন এটা প্রেস করছি, আমার এটা অলরেডি প্রেজেন্টেশন স্টার্ট হয়ে গেছে। এখন প্রেজেন্টেশন গুলো যে এখন দেখেন প্রেজেন্টেশন স্টার্ট হয়েছে, কিন্তু এখানে কোনো কম্পোনেন্ট আসছে না বা কোনো এখানে কন্টেন্ট আসছে না। তো সেটার জন্য আমাদেরকে এখন ম্যানুয়াল কাজ করতে হবে। সেটার জন্য আমরা কয়েকটা বাটন ইউজ করতে পারি কিবোর্ড থেকে, যেমন এন্টার বাটন, অথবা আমাদের কার্সর মুভমেন্ট কি আছে 4টা, আপ অ্যারো, ডাউন অ্যারো। যেমন আপ দিলে ব্যাকে যাবে, ডাউন দিলে মানে আপ দিলে ব্যাকওয়ার্ড আর ডাউন দিলে ফরওয়ার্ড যাবে। অথবা রাইট যে কার্সর মুভমেন্ট কি মানে বাটনটা আছে সেটা প্রেস করলে সামনের দিকে যাবে, আর বাম পাশে যে বাটনটা আছে সেটা দিলে ব্যাক করবে। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, আমাদের স্লাইড শোটা কন্ট্রোল করতে পারি, অথবা সরাসরি স্পেস দিয়ে দিয়ে একটার পর একটা আমরা আনতে পারি। এছাড়া দেখা যাচ্ছে মাউসের মাধ্যমে আমরা এই মাউসের যে বাম পাশে পয়েন্টারটা ক্লিক করার মাধ্যমে আমরা সামনে যেতে পারি, আবার ডান পাশের যেই মাউসের যে বাটনটা আছে সেটা ক্লিক করে আমরা এখানে প্রিভিয়াস অথবা নেক্সট এভাবে আমরা ইয়ে করতে পারি। ঠিক আছে,
তো বেশ কয়েকটা অপশন বলে দিলাম, আপনারা কিবোর্ড থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন, মাউসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এবং এখানে কিন্তু নেভিগেশন আছে, এখানে ব্যাক করা, মাউস দিয়ে এখানে ব্যাক করতে পারবেন, ঠিক আছে, ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড, ঠিক আছে, এখান থেকে ওকে। এভাবে আমরা আমাদের অ্যানিমেশনটা কন্ট্রোল করতে পারবো। তো আমি একেবারে শুরু থেকে শুরু করি। ফার্স্ট স্লাইডটা আমি সিলেক্ট করলাম ফ্রম বিগিনিং। ফ্রম বিগিনিং মানে শুরু থেকে শুরু করার জন্য এখানে এটা চলে এসেছে। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে খুব সম্ভবত এটা কোনো কিছু ড্রয়িং হয়ে গেছে। যাই হোক, এখন এখানে আমরা শুরু থেকে শুরু করব, সেটা সিলেক্ট করলাম, আমরা ফ্রম বিগিনিং থেকে ক্লিক করলাম। এরপর কি করছি, আমরা মাউস দিয়ে একটা পর একটা ক্লিক করছি এবং সেটা ম্যানুয়ালি আসছে। তো আমরা এইটার পরে আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে এটাকে অটোমেটিক করব। অটোমেটিক স্লাইড শো আমরা কিভাবে ক্রিয়েট করব। অটোমেটিক স্লাইড শোর জন্য এখানে আমাদেরকে দেখেন রিহার্স টাইমিং। যেমন আপনি মাউসে বা কিবোর্ডের মাধ্যমে আপনি এটাকে কন্ট্রোল করতে চাচ্ছেন না, এটা অটোমেটিক প্লে হবে, আপনি শুধু বলে যাবেন। তো সেক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে কেউ ড্রাগ করতেছে ভাইয়া। জি জি জি, এটা এবার একটু খেয়াল করেন আপনারা, এখানে রিহার্স টাইমিংটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে রিহার্স টাইমিং ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এখানে এই যে টাইমিংটা উঠছে, ঠিক আছে। এখন আমি কতটুকু সময় নিয়ে আমি এক একটা কন্টেন্ট আনবো বা এক একটা টাইটেল আসবে সেটা আমি নিজেকে নির্ধারণ করবো। ধরুন আমরা রিহার্সাল করলাম এভাবে, হ্যালো দিস ইজ আতাউর রহমান আরমান, এরপরে দেখা যাচ্ছে এটা বলার পরে এটাকে চলে গেল অ্যাবাউট মি, ঠিক আছে। এভাবে আপনারা বলতে থাকবেন আর আপনারা একটার পর একটা চেঞ্জ করবেন কন্টেন্ট, ঠিক আছে। তো আমি এটাকে একটু ফাস্ট করছি আপনাদের বোঝানোর জন্য। ওকে, এখন দেখেন এটা কিন্তু 30 সেকেন্ডে এটা কি হয়েছে, সেভ হয়েছে। এটাকে ইয়েস দিলাম। এখন আমি জাস্ট শুধু প্লে করে দিব, এরপরে আর আমাকে কোনো কিছু করা লাগবে না, এটা অটোমেটিকলি কি হবে, প্লে হতে থাকবে, ঠিক আছে। প্রথমে আমরা যেহেতু একটু টাইম নিয়েছিলাম সেক্ষেত্রে আমাদের এটা প্রথমে একটু টাইম নিচ্ছে, টাইম নেওয়ার পরে এরপরে আমাদের এটা সামনে আসছে। তো আমাদের এটা যেভাবে আমরা টাইমিংটা সেট করে দিব ঠিক সেম ওইভাবেই আমাদের সামনে এটা প্লে হতে থাকবে, ঠিক আছে। সবাই একটু রেসপন্স করবেন, না হয় স্যার থেকে ভালো কিছু। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের কোশ্চেন নিব, এটা শেষ হোক। তো এটা হচ্ছে অটো সেভ করলেও আপনারা চাইলে আবার মাউস দিয়ে এটাকে কন্ট্রোল সেভাবে নিতে পারবেন। এরপর আরেকটা অপশন আছে রেকর্ড স্লাইড শো। এটার মাধ্যমে কিন্তু আরেকটু মজার বিষয় হচ্ছে এরকম, এটার সাথে আপনারা ভয়েসটাও রেকর্ড করতে পারবেন, এক ধরনের ভিডিও টিউটোরিয়াল হিসেবে এটাকে রেকর্ড করতে পারবেন। যেমন এখানে আমি ক্লিক করলে স্টার্ট রেকর্ডিং, সেক্ষেত্রে আপনি রেকর্ড করতে পারবেন। তো আমি এটা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি আরেকটু বিষয় নিয়ে ডিসকাস করার বিষয় ছিল, সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনের কালারগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। সেটাকে ধর আমি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমি এখানে চাইলে কালার চেঞ্জ করতে পারবো। কিভাবে, সলিড সিলেক্ট করা আছে, এখন দেখেন এখানে আমি বিভিন্ন কালার সিলেক্ট করতে পারছি। অথবা এখানে আমরা ডিজাইনের থিমগুলো চাইলে চেঞ্জ করতে পারি। যেমন এটাকে আমি ব্ল্যাক রাখি, আমাদের ডিজাইনের এখানে যে থিমগুলো আছে আমি যে থিম ক্লিক করব সেই থিমটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। যে থিমটা আমি সিলেক্ট করছি সেই থিমটা সাথে সাথে সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং সেই থিম অনুযায়ী কালারগুলো চেঞ্জ হচ্ছে। এরপরে আমরা এইখানে কালারগুলো ব্যাকগ্রাউন্ডগুলো বললাম যে আবার এখানে চেঞ্জ করা যাবে। গ্রেডিয়েন্ট ফিল কালার, এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ফিল কালার দিতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে পিকচার অর টেক্সচার, বিভিন্ন ধরনের টেক্সচার এখানে অ্যাড করতে পারবেন। সেখানে এখানে সিলেক্ট করে
এরপর এখানে নিচে এসে আপনারা পিকচার এন্ড টেক্সচার চেঞ্জ করতে পারবেন। যেমন ফাইল থেকে আপনারা চাইলে কোনো ব্যাকগ্রাউন্ড বা ছবি এখানে অ্যাড করতে পারেন, যেমন এটা আমি অ্যাড করে দিচ্ছি, জিপ অ্যানিমেশন। এবং এটা ট্রান্সপারেন্সি, এটাকে বিভিন্নভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে কি প্যাটার্ন, বিভিন্ন ধরনের প্যাটার্ন ইফেক্ট আপনারা দিতে পারবেন। এখানে আপনারা যে প্যাটার্ন ইফেক্টটা সিলেক্ট করবেন সেটা এখানে চলে আসবে, এবং প্যাটার্নের কালারও চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনারা যে কালার দিবেন সেই কালারটা সে চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে এইভাবে আপনারা চেঞ্জ করতে পারছেন। ঠিক আছে, এভাবে আমরা চেঞ্জ করতে পারছি। তো এখন আরেকটা বিষয় বলি, যেমন এখানে একটা ডিজাইন, এই স্লাইডের ডিজাইন একরকম, এই স্লাইডের ডিজাইন আরেক রকম। এখানে আলাদা আলাদা ডিজাইন কিভাবে দিব? যদি আমরা এখানে থিমের ক্ষেত্রে একটু বলি, এখানে এই থিমটা আমি সিলেক্ট করলাম, তাহলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। আবার এখানে যদি আমি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই টু অল স্লাইড, তাহলে দেখেন সবগুলো স্লাইডে অ্যাপ্লাই হয়ে যাবে। এটা চেঞ্জ হচ্ছে না কোনো কারণে। সলিড ফিল দিচ্ছি বা এটাকে রিসেট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, রিসেট ব্যাকগ্রাউন্ড দিলে সেটা অরিজিনাল ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তো এখানে যদি আপনারা যদি নির্দিষ্টভাবে এই থিমগুলো দিয়েই আপনারা এক একটা স্লাইডকে এক এক ধরনের থিম ডিজাইন দিতে চাচ্ছেন, যেমন ফার্স্ট থিম যেটা আছে আমার এটা থাকবে, সেকেন্ড থিমে আমি এসে এটা দিব, তো সেক্ষেত্রে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড এটা দিলে কি হচ্ছে, শুধু কারেন্ট যে থিমটা আমার সিলেক্ট করা আছে সেটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়া চাইলে আমি আরো বিভিন্ন ধরনের থিম আছে এখানে, আমি সেটা দিতে পারি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আমি এটাকে রিসেন্ট স্লাইড হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছি, বা এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে গেলাম, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সিলেক্টেড স্লাইডে আমার ওই থিমটা চলে আসছে। এইভাবে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। আবার যদি অল করতে চান, সেম ক্ষেত্রে অ্যাপ্লাই টু মানে অল স্লাইড দিলে কি হচ্ছে, সবগুলো স্লাইডে এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা থিমগুলো চেঞ্জ করতে পারি এবং অ্যাপ্লাই করতে পারছি। তো ট্রানজিশনের বিষয়টা আপনারা ক্লিয়ার, স্লাইড শো বিষয়টা ক্লিয়ার? হ্যালো, এবার আমি একটু কিছুক্ষণ বিরতি নিতে চাচ্ছি, আপনারা একটু প্রশ্ন করেন, আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। ভাইয়া এই ক্লাসের ভিডিও লিংকটা কি পাওয়া যাবে? জি জি, ক্লাসের ভিডিও লিংক পাওয়া যাবে। জি, কোথায় পাবো? এটা আপনাদেরকে মেইল করে এটার ভিডিও লিংক দিয়ে দেওয়া হবে, এবং সাথে আপনারা যে ফর্মটা এখন ফিল আপ করবেন, গুগল ফর্ম, সেখানে আপনাদের ইনফরমেশন যেটা দিবেন সেটাতে সেই অনুযায়ী আমরা সার্টিফিকেট দিব, প্লাস হচ্ছে কি ভিডিও লিংকটা দিয়ে দিব আপনাদের। জি আচ্ছা। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং এ যখন যাই তখন দেখি যে এরকম করে ওই যে 5টা বা 6টা এরকম করে লেয়ার করে পরে নেক্সট আমাদের পড়ায়, সেটা কি পাওয়ারপয়েন্ট দিয়ে করা যাবে? আমি এই বিষয়টা এখনো বুঝতে পারি নাই। 5টা 6টা লেয়ার, এখানে তো 5-6টা স্লাইড আছে। লেয়ার বলতে আমি ওইটা বুঝি না, মনে করেন টপিকটা আর কি। যেমন প্রথমে আমি যদি একটু বইয়ের ভাষায় বলতে, প্রথমে আমি যদি কভার পেজ দেই, তারপরে মনে করেন আমি একটু কথা বলবো। একজনের প্রশ্ন করছে, উনি একটু আমি ওনার শেষ করে প্রবলেমটা বলি। হচ্ছে আমরা যে এই যে আপনি যে প্রেজেন্টেশন স্লাইডটা আমাদের দেখাচ্ছেন, উনি মনে হয় এইটা জিজ্ঞেস করছে যে এইটা কি এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে করা যায় কিনা। জি জি, আমি আগে তো প্রশ্নটা শুনবো, আসলে সবাইকে প্রশ্নটা শুনতে দেন। আমি জি ভাই, আপনি একটু বলেন, সবাই একটু শুনুক, আমি এরপরে প্রশ্নটা ভিন্ন তো হতে পারে। জি বলেন, শুনছি। যদি আমি এই স্লাইডের মাধ্যমে যদি মনে করেন আমার বিষয়টা একটু তুলে ধরি, যে একটা প্রেজেন্টেশন করি, যে প্রথমে আমার নাম, তারপর পরের স্টেপে আমার শিক্ষাগত যোগ্যতা, পরে আমি কি করি, কোথায় করি, মানে এরকম একটা পার্ট বাই পার্ট যখন আমরা নেক্সট দিয়ে দেখাই বা আমরা যখন দেখি কোনো প্রেজেন্টেশনে, সেটা কি এই পাওয়ার পয়েন্ট থেকেই করা হয় না? জি জি অবশ্যই। এই আমার যে স্লাইডগুলো তৈরি করা আছে এটার দিকে একটু খেয়াল করেন।
এখানে প্রথম স্লাইড কি আছে, হ্যালো দিস ইজ আতাউর রহমান আরমান, ঠিক আছে, এটা একটা ইন্ডিভিজুয়াল স্লাইড, তাই না? পরবর্তী স্লাইডে আমি আবার টপিক চেঞ্জ হয়েছে। তো আপনারা আপনার টপিক যদি আপনি চান যে ধরেন এখানে আমি কি দিয়েছি, আমার আমি কি করি বা আমার পরিচয় সম্পর্কে এখানে আমার নিজের একটা ইন্ট্রো আছে, তো এগুলো চাইলে আপনি আরো ভেঙে ভেঙে দিতে পারেন, বা একটাতে আপনি যেমন আমি এখানে নাম একটা পেজে দিয়েছি, হ্যাঁ একটা স্লাইড শোতে দিয়েছি, তারপর হচ্ছে আমার সম্পর্কে আরেকটা স্লাইড শোতে দিয়েছি। আমি চাইলে কিন্তু দুটোকে একসাথে করতে পারতাম, আবার চাইলে আরো কি স্লাইড বাড়াতেও পারতাম, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছে। আপনি এটাকে কিভাবে অর্গানাইজ করতে চাচ্ছেন সেটা আপনার টপিকের উপর ডিপেন্ড করবে। জি ভাইয়া, বুঝতে পারছি। আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। কোশ্চেনটা হচ্ছে পাওয়ার পয়েন্টে কমপ্লিট করা হচ্ছে, তাই না? 3-4টা স্লাইড। এখন এটা সেভ করার সিস্টেমটা কি? মানে আমি যখন ফাইলে যে সেভ করব, আমার কি টোটালটাই সেভ হবে নাকি জাস্ট একটা পেজ সেভ হবে? আচ্ছা আচ্ছা, সেভ করার প্রথম যে বিষয়টা, আপনি যদি প্রথম থেকে দেখে থাকেন, আমরা একটা ফোল্ডারে ঢুকে একটা পাওয়ার পয়েন্টে কি তৈরি করেছি, একটা ডকুমেন্ট তৈরি করেছি। যেমন আমরা ইউথ অ্যালাইনমেন্টে গিয়ে একটা ফোল্ডার ছিল আজকে সেশনের 27-10-20, এখানে ওয়াই সেশন 27-10, এটা একটা অলরেডি পাওয়ার পয়েন্টে কি আমাদের ডকুমেন্ট ক্রিয়েট করা আছে, অলরেডি ডকুমেন্ট ক্রিয়েট করে এখানে সেভ করা আছে। এখন আপডেটের যে বিষয়টা, আমরা লাস্ট যে ডাটাগুলো এখানে সংযোজন করব বা এখানে যা কিছু লিখব, সেই লেটেস্ট বিষয়গুলো যদি সেভ করতে হয় তাহলে আমাদেরকে কন্ট্রোল এস, যেমন আমি এখানে লিখে দেখাচ্ছি টেক্সটে, স্যার টেক্সট নিয়ে আসি, CTRL প্লাস হচ্ছে এস, মানে কন্ট্রোল বাটন প্রেস করে এস বাটন চাপলেই, মানে আমাদের অ্যালফাবেট এস বাটন চাপলে কিবোর্ডে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? আমরা স্বাভাবিকভাবে যেভাবে করি ওইভাবেই সেভ করা যাবে আর কি। জি 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 জি। এটা যখন আমি কাউকে সাবমিট করব, নতুন পিডিএফ ফাইল আকারেই সাবমিট করতে হবে না? না, আপনি যদি প্রেজেন্টেশন ফাইল হিসেবে সাবমিট করতে চান তাহলে এটাকে পাওয়ার পয়েন্ট ফরম্যাটে সাবমিট করতে হবে। আর এটা যদি প্রিন্টেবল হয়, মানে প্রিন্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনি জাস্ট আপনি প্রিন্টেবল অপশনে যদি দিতে চান সেক্ষেত্রে আপনি এটাকে পিডিএফ করে দিতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে ধরেন আপনি যে সাবস্ক্রাইব করেছেন এই স্লাইড নিয়ে না, এই স্লাইড সেভ বা এটা পিডিএফ ফরম্যাট, এটা না, আমার একটু মানে এই আজকে যেটা সেটা থেকে একটু বাইরে ডিফারেন্ট ছিল। আমরা যে বিভিন্ন ডিজাইন করি, বিভিন্ন সার্কেল আনি, বিভিন্ন স্কয়ার, রেক্টেঙ্গুলার, বিভিন্ন ধরনের শেপ আনি, শেপ এনে পরে মার্ক করি, ওই যে তারপরে যে একটা ইন্টারঅ্যাক্টিভ সাইডে একটা মানে ইন্টারঅ্যাক্টিভ না, মূলত ছিল যে ফরম্যাটের ভিতরে যে ইন্টারেক্ট পরে সাবট্রাক্ট অপশন আছে না অনেকগুলো, যে আমরা ডিজাইন করে শেপ আনি, যে একটা সার্কেল থাকে, সার্কেল দেওয়ার একটা রেক্টেঙ্গুলার এনে দুইটাকে মার্ক করে একটা অন সাইড রাখি আর বাকি সাইডটা ডিলিট করে ফেলে, যে সাবট্রাক্ট ইন্টারঅ্যাক্ট, এটা হয়তো আপনি বুঝেছেন। জি 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 করি জি। হ্যাঁ, মূলত এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি 4 বা 5টা 6টা মানে সার্কেল বা 5টা 6টা রেক্টেঙ্গুলার বা 5টা 6টা স্কয়ার এনে যখন আমরা সাবট্রাক্ট করতে যাই, তখন প্রত্যেকটাই একটা খন্ড খন্ড হয়, মানে যেমন আপনার এই যে ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে মানুষ অনেকে করে, সেটা অনেক সবগুলোই একটা খন্ড খন্ড হয়, কিন্তু ওগুলো সরাইতে গেলে মার্জ আকারে সরে যায় কেন, এটা একটু আমার মানে জানা দরকার। যে যদি সরাইতে যাই তখন হচ্ছে মার্জ আকারে মানে হচ্ছে 2টা বা 3টা শেপ একসাথে একবারে সরে যায়, তখন হচ্ছে আবার ব্যাকে এসে আবার দেখা যায় সাবট্রাক্ট করতে হয়, তাও হইতে চায় না, মানে দেখা যায় যে ওইটা হচ্ছে ম্যানুয়ালি সম্পূর্ণটা করতে হয়। ম্যানুয়ালি করতে গেলে দেখা যায় যে শেপগুলো সম্পূর্ণভাবে মিলানো যায়। এটা কেন হয়, মানে এই দেখা যায় আমি প্রত্যেকটাই সিঙ্গেলে সাবট্রাক্ট মানে সিঙ্গেলে একটা কি করেছি, মানে কাটছি, বাংলা যদি কাটছি, কিন্তু সরাইতে গেলে ওই সিঙ্গেল যায় না, 3-4টা শেপ একসাথে মানে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে একটা বিষয় প্রথম হচ্ছে যে আমরা যে সফটওয়্যার বা টুলস গুলো ব্যবহার করছি সেটা একটা বিষয় খেয়াল করতে হবে।
এক একটা সফটওয়্যারের কাজ কিন্তু এক এক ধরনের। এখন যদি আপনি যদি গ্রাফিকের ধরেন ইলাস্ট্রেটরে যে ধরনের কাজ করে সেই সিস্টেমটা যদি আপনি যদি পাওয়ার পয়েন্টে চান তাহলে কিন্তু সেটা কিন্তু হবে না। কারণ পাওয়ার পয়েন্টে আপনাকে যে ধরনের ফিচার্স ফ্যাসিলিটিস এবং টুলসের যে ধরনের ইউজার ফিচার্স দিয়েছে সেটার বাইরে কিন্তু আপনি কিন্তু করতে পারবেন না। কারণ হচ্ছে এবং আপনি দেখেন ফটোশপ, হ্যাঁ ফটোশপ এবং ইলাস্ট্রেটরের টুলস এবং ফিচার্স কিন্তু এক না, ঠিক আছে? যদিও দুইটা সেম কোম্পানির কিন্তু দুইটার অ্যাপ্লিকেশন অনেকটা কাছাকাছি কিন্তু এটার পারপাসটা কিন্তু ভিন্ন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি এটা মূলত পারফরমেন্সের তুলনা না, মূলত হচ্ছে এটা আমি একটা ইউটিউব ভিডিওতে দেখেছি, মানে ইউটিউব ভিডিওতে দেখেছি ওদের মানে ওদের শেপটাই আমি ইউটিউব ভিডিও থেকে ওদের শেপটাই আমি যখন ল্যাপটপে করতে যাই মানে ওদেরই দেখা যায় ওদের সম্পূর্ণটা ভিডিওটা ওদের মতন ফুল কপি করবো আমি। জি জি জি। ফুল কপি করলো দেখা যায় ওদেরটা হচ্ছে আমারটা হচ্ছে না, ওদেরটা হচ্ছে কিন্তু আমারটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা। ওদেরটা ফুল কপি করি কিন্তু ওদেরটা হচ্ছে আমারটা হচ্ছে না। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ওরা কোন ভার্সন ইউজ করে আপনি কোন ভার্সন ইউজ করছেন সেটা একটা বিষয় আছে। হ্যালো, ও, হ্যাঁ না এটা আমার জানা, হ্যাঁ এইটা আমার জানা নাই, এটা আমি শিওর বলতে পারবো না যে তাদের ভার্সনের সাথে আমার ভার্সন আমি মিলাই রাখতে পারছি কিনা, এটা আমি মানে শিওর না, যার কারণে হচ্ছে আমার প্রশ্নটাও এই জন্য হচ্ছিল আমার জানাটাও শিওর না। হইতে পারে যে এই ভার্সনের জন্য হইতে পারে যেটা আপনি বললেন। আচ্ছা আচ্ছা জি। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে ধরেন কিছু পার্থক্য তো আছে, যেমন 16 ভার্সনে যে ফিচার্স টুলস নিয়ে এসেছে আপনার 13তে সেটা নেই বা 10-এ সেটা নেই, ঠিক আছে? অনেকটা কাছাকাছি কিন্তু কিছুটা আপগ্রেড কিন্তু আসলে করে এই টুলসগুলোর ক্ষেত্রে, সেটা বুঝছেন? যেমন আপনি এখানে কয়েকটা শেপ নিয়ে মানে যে এখানে যে মার্জ শেপতে যে কয়েকটা বিষয় আছে, ইউনিয়ন, হ্যাঁ। কম্বাইন, হ্যাঁ তারপর হচ্ছে ফ্র্যাগমেন্ট, ইন্টারসেক্ট, সাবস্টেপ, তো এইখানে যে ইয়েগুলো আছে, ঠিক আছে? এখন আপনি শেপগুলো যেভাবে দিবেন সেভাবে কিন্তু কাজটা, বুঝতে পারছি? এবং এটাকে গ্রুপ করা, আনগ্রুপ করা, মানে আসলে একটা বিষয় আমি আপনি হয়তোবা মানে চাচ্ছেন যে আসলে প্রথম কথা হচ্ছে যদি ভার্সন যদি সেম ভার্সন মানে 16 ভার্সনের ফিচার্স আর 13 ভার্সনের ফিচার্স 100% আপনি সেম পাবেন না, হয়তোবা আপনি এখানে 90 বা 95% এখানে সিমিলারিটি পাবেন, কিন্তু কিছু জিনিস কিন্তু তারা এখানে অ্যাডভান্স নিয়ে আসার চেষ্টা করেছে, বুঝতে পারছেন? বাট মৌলিক যে টুলস গুলো আছে, মৌলিক টুলস গুলোর ফাংশনালিটি কিন্তু সেম। ধন্যবাদ। আমি যে আমার এটা হলো আমি শিওর না, মানে এটা হলো আমার নিজের আমি যে প্রশ্ন করছি এটা কি মানে সঠিক এটা বেসিক লেভেলের প্রশ্ন, কারণ হচ্ছে আমি নিজেও জানি না, না এটা বেসিক আমি নিজে ট্রাই করতে গেছিলাম। বেসিক লেভেলের প্রশ্ন আসলে এটা না, শেপ নিয়ে যেমন দেখাচ্ছে বিভিন্ন ধরনের, আপনি যেটা বললেন যে বিভিন্ন ধরনের লেআউট তৈরি মানে বিশেষ করে ইনফোগ্রাফিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে বা অ্যাডভান্স লেভেলের প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই ধরনের শেপ নিয়ে কাজ করা হয়। Yes. হ্যাঁ ইয়েস ইয়েস, তো সেটা আমি দেখাবো, হ্যাঁ, এটা এটার জন্য কিছু কন্টেন্ট আছে, এটা আমরা দেখাবো। এখন আপনাদের প্রশ্নোত্তর পর্বটা শেষে আমি চলে যাব, আমাদের কিছু অ্যাডভান্স আরো কিছু টুলস আছে যেগুলো আমি দেখাবো। এখন আর কারো কোশ্চেন থাকলে আমি লাস্ট একটা জি। কোশ্চেন নিব, এরপর আমি আবার মূল আলোচনাতে চলে যাব। এরপরে আমাদের কিন্তু এক্সেল নিয়ে আলোচনা করতে হবে, আমার হাতে একেবারে সময় কম। প্রশ্ন করার কেউ আছেন আর? হ্যালো, নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মূল সেশনে চলে যাই। থ্যাংক ইউ। এখন আমরা এখানে দেখেন আপনারা গুগলের কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস আছে, এই সার্ভিসগুলো সম্পর্কে মোটামুটি টুকটাক সবাই পরিচিত। তারপরে আমি আবারও গুগল স্লাইড নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন যে গুগলের বিশেষ করে যারা মোবাইল মানে বিভিন্ন ডিভাইস থেকে কিন্তু গুগলের এই সার্ভিসগুলো অ্যাক্সেস নেওয়া যায়, ঠিক আছে? এটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি করে ফেলেছে, প্লাস হচ্ছে এটা অনলাইন থাকাতে আপনি কোনো একটা কন্টেন্ট কিন্তু এখানে সেভ করে রাখতে পারছেন। ঠিক তেমনি দেখা যাচ্ছে গুগল ফর্মের মাধ্যমে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে ডাটা কালেক্ট করে থাকি,
তো গুগল স্লাইড হচ্ছে পাওয়ার পয়েন্টের একটা মানে গুগলের ভার্সন, মানে পাওয়ার পয়েন্টটা হচ্ছে মূলত আমাদের মাইক্রোসফট কর্পোরেশনের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন একটা সফটওয়্যার, আর গুগলের যে সফটওয়্যার সেটা হচ্ছে স্লাইডস। ঠিক আছে, তো আমরা এখানে যদি ধরেন আমাদের যে স্লাইড শোটা আমরা তৈরি করেছি এখন, এই স্লাইড শোটা আমরা ধরেন সেভ করলাম, সেভ করার পরে আমি এটাকে গুগলে রাখতে চাই। ধরেন আমি ভার্সিটিতে যাব, ভার্সিটি গিয়ে প্রেজেন্ট করব, আমার কাছে কোনো পেন ড্রাইভ নেই, তো সেক্ষেত্রে আমি এটাকে গুগল স্লাইডে করে কিন্তু সরাসরি নিয়ে আসতে পারি এবং সরাসরি এখান থেকে কিন্তু প্লে করতে পারি। এখানে ধরেন আমি এখানে ছেড়ে দিলাম, সরি এখানে হচ্ছে না, আমাদেরকে ফার্স্ট কি করতে হবে, একটা ব্ল্যাঙ্ক মানে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে আপনি এখানে টাইটেল দিতে পারেন। ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে ফাইলে গিয়ে আপনি ইম্পোর্ট করতে পারেন, সরাসরি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেও ছেড়ে দিতে পারেন। তো আমি ফাইলে চলে যাব, ফাইল থেকে ইম্পোর্ট স্লাইডে চলে যাব। ঠিক আছে, ইম্পোর্ট স্লাইড থেকে আমি আপলোডে চলে যাব। হ্যাঁ, এরপরে আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিতে পারি, অথবা সিলেক্ট ফাইল ফ্রম ইউর ডিভাইস, এখান থেকে আমি সরাসরি সিলেক্ট করে দিতে পারি। এখানে আজকে যে সেশনে সেটাকে আমি সিলেক্ট করলাম এবং এখানে ওপেন দিয়ে দিলাম, এটা আমার লোড হচ্ছে। ঠিক আছে, আপলোড হতে একটু সময় লাগছে, যাই হোক এর মধ্যে আমরা আরেকটু কিছু বিষয় নিয়ে ডিসকাস করে নিই। এর মধ্যে আপলোড হতে থাকুক, সমস্ত হয়ে গেছে। এখন স্লাইডগুলো তারা ইম্পোর্ট করছে, স্লাইডগুলো ইম্পোর্ট করে সরাসরি তারা নিয়ে আসবে। ঠিক আছে, তো আমাদের এখানে কিপ অরিজিনাল, তারপর হচ্ছে গিয়ে এখানে কি আসছে দেখা যাচ্ছে না। সবগুলো আমি যদি সিলেক্ট করি বা সব সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ইম্পোর্ট স্লাইড দিলে সেখানে কি চলে আসছে আমাদের স্লাইডগুলো। এখন আমাদের যে স্লাইডগুলো আমরা তৈরি করেছিলাম তা কিন্তু আমাদের স্লাইড টাইমলাইনে কিন্তু চলে এসেছে, একেবারে সেম অ্যাজ ইট ইজ, সেম ডিজাইন। তো এইভাবে রাখতে পারেন, অথবা সরাসরি এখানে আপনি ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন। ঠিক আছে, বিভিন্ন ভাবে এখানে ইম্পোর্ট করা যায়, বা সরাসরি ওপেন থেকেও আপনি ফাইলটা ওপেন করতে পারেন। ঠিক আছে, এরপরে দেখা যাচ্ছে চাইলে আপনি এখান থেকে নতুন করে তৈরি করতে পারেন। কিভাবে, সেটা হচ্ছে কি আপনি যে দেখেন এখানে যে অপশনটা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে আপনি কন্টেন্ট গুলো লিখতে পারেন। লিখে দেখা যাচ্ছে যে এখানে কন্টেন্ট গুলোর মাধ্যমে আপনি ডিজাইন করতে পারেন। যেটি ডান পাশে থিম আছে, থিম অপশন থেকে আপনি যে কোনো একটা থিম ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে দেখা যাচ্ছে এখানকার টুলস গুলো আর আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের টুলস গুলোর মধ্যে খুব একটা পার্থক্য নেই, শুধু এখানে কিছু ডিজাইন মানে টুলস গুলো যে আছে সেটার ইউআইটা একটু পরিবর্তন করা আছে। এখানে ট্রানজিশন এইভাবে দেওয়া আছে, থিম এখানে দেওয়া আছে, লেআউট বিভিন্ন ধরনের লেআউট এখান থেকে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে আপনার এডিট মেনু, ভিউ মেনু, ইনসার্ট মেনুটার মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, কি ইমেজ নেবেন, টেক্সট বক্স নেবেন, অডিও নেবেন, ভিডিও নেবেন নাকি শেপ নেবেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফরম্যাট, স্লাইড, ঠিক আছে, অ্যারেঞ্জ, টুলস, বিভিন্ন ধরনের টুলস এখানে আছে। এরপর হচ্ছে যে আপনার এখানে সরাসরি বিভিন্ন ধরনের, যেমন এটা সিলেক্ট টুলস, তারপর হচ্ছে টেক্সট বক্স, এখানে আরো কিছু টুলস শর্টকাট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলো নিয়ে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। এখানেই দেখাচ্ছে মোবাইলে বসে আপনারা পাওয়ার পয়েন্টের স্লাইড এখানে তৈরি করতে পারবেন স্লাইডের মাধ্যমে। ঠিক আছে, এরপর আসেন আমরা কিছু অ্যাডভান্স কন্টেন্ট দেখব। এখানে আমার স্মার্ট হ্যাট গ্রাজুয়েশন পাওয়ার পয়েন্ট, একটু ভালোভাবে তাকান আপনারা, মানে যারা দেখাচ্ছে যে অ্যাডভান্স বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, খুব চমৎকার সুন্দর কন্টেন্ট, তাদের জন্য বলবো আমি একটা সাইটকে আপনাদেরকে ওয়েবসাইটে বলে দিব, যেখান থেকে আপনারা কন্টেন্ট গুলো রেডিমেড পাবেন, কষ্ট করে আপনাকে তৈরি করতে হবে না।
তো এই কন্টেন্ট গুলো দেখা যাচ্ছে যে এসভিজি ফরম্যাটে, এগুলো প্রথমে ইলাস্ট্রেটরে ডিজাইন করা হয়, পরবর্তীতে এসভিজি ফরম্যাটে এটা পাওয়ার পয়েন্টের স্লাইড হিসেবে কনভার্ট করা হয়। ঠিক আছে, তো দেখেন এই এলিমেন্টস গুলো কিন্তু আলাদা আলাদা, এটা এখন কিন্তু গ্রুপ করা আছে। এটাকে আমি মাউসের রাইট বাটনে গিয়ে কি করলাম, আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পরে দেখেন প্রত্যেকটা কন্টেন্ট আমি সিলেক্ট করতে পারছি, এবং এগুলো কিন্তু কালার করতে পারবেন আপনি সিলেক্ট করে। এখানে বিভিন্ন ধরনের ফিল কালারের মাধ্যমে কিন্তু এটা ফিল কালার চেঞ্জ করা যাচ্ছে। আমি ফুলি এটা ধরলাম, ধরার পরে আমি এখানে দেখেন যে কালারটা দিচ্ছি সেই কালারটা সে চেঞ্জ করে নিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে দেখা যাচ্ছে যে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন। প্লাস হচ্ছে যে এবার এটার অ্যানিমেশন নিয়ে একটু কথা বলবো, যে আমরা এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর অ্যানিমেশন অ্যাড করতে পারবো। যেমন আমরা অ্যানিমেশন প্যানে যাব, হ্যাঁ, অ্যানিমেশন প্যানে গিয়ে এরপরে আমরা এটাকে অ্যাপিয়ার দিলাম, একটু প্লে দিয়ে দেখি। অ্যাপিয়ারটা আসলে এটার জন্য প্রযোজ্য না, এটাকে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে গিয়ে মোর এন্ট্রান্স ইফেক্ট। এখান থেকে আমরা উইপ দিতে পারি। উইপটা দেখি কি হচ্ছে, হ্যাঁ উইপটা সুন্দর হচ্ছে, এখানে প্রযোজ্য। তারপরে এটাকে আমরা উইপ দিয়ে দিচ্ছি সেম। এটা কালারটা আমি চেঞ্জ করতে চাই, এটার কালারটা আমি ইয়েলো দিই, ফ্লাশিং। ওকে, এখানে আমি একটা অ্যানিমেশন দিব, অ্যানিমেশন উইপ। এখন দেখেন এখানে সেম, আমি এখানে উইপ দিচ্ছি। আর এই যে হেডটাকে আমি দিব আমি জুমিং। ঠিক আছে, তারপর এটাকে আমি উইপ দিয়ে দিলাম। এখন দেখেন ফুল প্লে করার পরে এটা কিভাবে আসছে। ঠিক আছে, এটা সুন্দর মানে একটা প্রেজেন্টেশন। তো এইভাবে যখন আপনারা বিভিন্ন কন্টেন্ট নিয়ে নিজেরা কাস্টমাইজ করে কালার টালার বা এটার থিমগুলো মানে কাস্টমাইজ করে নেবেন, তখন দেখবেন যে আপনাদের প্রেজেন্টেশনগুলো আরো সুন্দর হবে। যেমন এখানে একটা টাইমলাইন আছে, এই টাইমলাইনটাকে আমরা কিভাবে অ্যানিমেশন অ্যাড করব। তো সেক্ষেত্রে দেখেন এখানে অ্যাড অ্যানিমেশন, এখানে গিয়ে আমরা মোর এন্ট্রান্স, এখানে গিয়ে আমরা যদি প্লট আপ দিই, না প্লট আপটা এখানের জন্য ভালো হবে না, এখানকার জন্য হচ্ছে উইপটা। হ্যাঁ, এখানে উইপটা ভালো লাগছে, ওয়েজটাও ভালো লাগছে। দেখেন মনে হচ্ছে যে এটা মানে একটা টাইমলাইন সিকোয়েন্স সে মেইনটেইন করছে। প্লেট এটা ভালো লাগবে না, ফ্লাইং ডায়মন্ড না, বক্স এক্ষেত্রে দেখেন উইপটা কিন্তু কি মনে হচ্ছে যে একটা টাইমলাইন মেইনটেইন করছে, তাই না? এবার আমরা অ্যানিমেশন প্যানটা অন করে নিই। দেখেন ডিরেকশনটা কিভাবে চেঞ্জ করা যায়। এইখানে আমরা যে অ্যানিমেশনটা অ্যাড করেছি, এখানে আমরা উইপটা অ্যাড করে নিই। উইপটা অ্যাড হয়েছে, টাইমিংটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছি এবং এটাকে প্লে দিচ্ছি। ধীরে 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 হচ্ছে। এখন দেখেন অ্যানিমেশন প্যানে এখানে গিয়ে অ্যানিমেশন ইফেক্ট কি অপশনস, ইফেক্ট অপশনসে গিয়ে আমরা দেখেন এখানে কিন্তু ডিরেকশন আছে, ডিরেকশন বটম। আমরা যদি টপ থেকে দিই, দেখেন ফ্রম টপ, ওকে দিলাম, এখন আবার প্লে দিলাম, তাহলে কি হচ্ছে উপর থেকে নিচের দিকে আসছে। তো এইভাবে দেখাচ্ছে আপনারা ডিরেকশনগুলো কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, প্লাস হচ্ছে কি এখানে কোনটার পর কোনটা দিবেন, বা এখানে ধরেন এই যে পিকচারটা আছে, ঠিক আছে, এই গ্রাফিকটা আছে, এটারও কিন্তু কালার কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, এটা একটা মজার বিষয়। এবার ধরেন ফুল এই যে গ্রাফিকটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমি অ্যানিমেশন দিতে চাচ্ছি। অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশনের পরে গিয়ে আমি এখানে এটাকে জুম দেওয়ার পরে দেখি কিভাবে আসছে। হ্যাঁ, জুমটা ভালো লাগছে। এইভাবে আপনারা এখানে বিভিন্ন ধরনের দেখেন, এখানে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আছে। এই কন্টেন্ট গুলোকে আপনারা আপনাদের যারা স্টুডেন্ট, এবার আসেন এই সাইটটা সম্পর্কে আমরা পরিচয় করে দিচ্ছি।
PowerPoint টেমপ্লেট, ঠিক আছে, এটা হচ্ছে simpletemplates.com, আর একটা হচ্ছে freepowerpointtemplates.com, পয়েন্ট টেমপ্লেটস, ঠিক আছে। এই দুইটা সাইট থেকে কিন্তু আপনারা আরো বিভিন্ন সাইট আপনারা সার্চ করলে আশা করি পাবেন আপনাদের কন্টেন্টের জন্য। আপনারা রিচ কন্টেন্ট নিয়ে যখন কাজ করতে চাইবেন এখানে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের আপনার মানে রেডিমেড বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, এগুলো আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এবং দেখেন খুব সুন্দর সুন্দর ইনফোগ্রাফিক এখানে টেমপ্লেট গুলো আছে, ঠিক আছে। তো এগুলো যখন আপনারা পাওয়ার পয়েন্টে অ্যাড করবেন মানে আপনাদের প্রেজেন্টেশন মানে নিঃসন্দেহে একটা চমৎকার প্রেজেন্টেশন হবে। ডাউনলোড করার অপশনস আগে এখানে এই যে বাম পাশে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। এখানে আপনি যদি পাওয়ারপয়েন্ট ম্যাপস, অ্যানিমেটেড পিপিটি টেমপ্লেটস, ঠিক আছে, বিভিন্ন ধরনের বিজনেস পাওয়ারপয়েন্ট টেমপ্লেট, মেডিকেল টেমপ্লেট, যারা মেডিকেল স্টুডেন্ট তারা এটা দেখতে পারেন, যারা বিজনেস ফ্যাকাল্টি নিয়ে কাজ করেন বা টেকনোলজি তারা এটা, এরপর হচ্ছে এডুকেশন পারপাস টেমপ্লেট আছে। আপনারা কি আমার কথাগুলো শুনছেন? একটু শুনলে হা না কিছু একটু উত্তর দিন কেউ একজন। লিংকটা স্যার চ্যাট বক্সে দিয়ে দিন। জি জি, লিংকটা আমরা দিয়ে দিব। এরপরে দেখেন freepowerpointtemplates.com, এখানেও সেম অনেকগুলো ক্যাটাগরি আছে। এখানে আপনার বিজনেস, রিলিজিয়ন, ফুড, এডুকেশন, মেডিকেল, স্পোর্টস, বিভিন্ন ধরনের ক্যাটাগরি। তো এখান থেকে দেখা যাচ্ছে আমি যে একটু আগে যে টেমপ্লেটটা ওপেন করেছি, দি স্মার্ট গ্রাজুয়েশন হ্যাড পাওয়ারপয়েন্ট টেমপ্লেটস, এটা আমি এখান থেকে নিয়েছি। এখানে 48 স্লাইডস আছে, যেটা আপনার ইলাস্ট্রেটরে খুব সুন্দর করে ইলাস্ট্রেশন করা এবং এটাকে পাওয়ার পয়েন্টে কনভার্ট করা, এবং প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু আপনারা ধরে ধরে এখানে কাস্টমাইজ করতে পারবেন। প্রত্যেকটাকে আপনারা কালার দিতে পারবেন, ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টসকে আপনারা মুভ করতে পারবেন, মানে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এবার আমরা চলুন এখান থেকে বের হয়ে আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে কি এক্সেল। যেটা আমাদের হাতে একেবারে সময় কম, আমরা এখন এক্সেল নিয়ে আলোচনায় চলে যাব। simpletemplates.com আমি আপনাদেরকে ইয়েতে দিয়ে দিচ্ছি, চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি। লামিয়া, এরপরে এবার আমি এখানে আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কগুলো সেভ করে নেবেন, ঠিক আছে। এরপরে চলুন আমরা এক্সেল নিয়ে ডিসকাস করব। আমাদের এখনকার বিষয় হচ্ছে এক্সেল, এখন আর পাওয়ার পয়েন্ট না। আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স পর্যন্ত কভার করার জন্য। ওকে, এবার আসুন আমরা এক্সেল নিয়ে এখানে আমি সেম ইউতে গিয়ে আমি একটা এক্সেলের কি করব, ডকুমেন্ট ক্রিয়েট করব। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে গিয়ে আমি এক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি। তো এখানে আমি এটাকে নামকরণ করছি, এদিক দিয়ে দিতে পারি। এখানে আমি নামকরণ করছি আজকে সেশনের YESESS
আয়ন সেশন আজকে সেশন হচ্ছে 27 ওকে। আচ্ছা আমি এক্সেলটাকে ওপেন করছি। একেবারে আমি শুরু থেকে বিষয়টা নিয়ে ডিসকাস করার চেষ্টা করছি। এখানে যাদের আগে থেকে ধারণা আছে আমি বলবো যে তারা আপাতত একটু মিউট থাকার জন্য, এবং এখানে কিন্তু অনেক নিউয়ার আছে। তো দেখেন এখানে যে বিষয়টা হচ্ছে যে প্রথমে দেখেন আমাদের এক্সেলটা ওপেন করলে যে উইন্ডোটা আসছে এখানে এটা হচ্ছে আমাদের মূল ডকুমেন্ট অপশন, ঠিক আছে, যেখানে আমরা কাজ করব। আর উপরে এগুলো টুল, সেটা দেখছেন এগুলো বিভিন্ন ধরনের টুলস বা বিভিন্ন ধরনের মেনু আছে। তো প্রথমে এ বি সি ডি, এক্সকিউজ মি, কেউ একজন অ্যানোটেশন নিয়ে কাজ করছেন প্লিজ? এখানে এ বি সি ডি এই যে কলামগুলো আছে, মানে এ বি সি ডি এগুলো হচ্ছে কি কলাম, এগুলোকে বলা হয় এক্সেলে কলাম। আর হচ্ছে নিউমেরিক ভাবে মানে এই যে নাম্বারগুলো, সংখ্যাগুলো, এগুলো হচ্ছে রো। তো একটু আমি একটু জুম করে নিচ্ছি। এখানে আপনি যত ডান দিকে যাবেন তত এরকম এবিসিডি মানে অ্যালফাবেট ভাবে এরকম কলাম পাবেন, এবং দেখবেন যে প্রত্যেকটা কলামের নাম কিন্তু কারোর সাথে কারো মিল নেই। যত ডান দিকে যাবেন তত পরিবর্তন হতে থাকবে, এবং একটার সাথে একটা কি এটাকে বলা হয় মানে যুক্ত ভাবে, মানে যেমন এর পরে সিরিয়াল আসবে এ এ, তারপরে আসবে এ বি, এরকম ভাবে সিরিয়ালগুলো কিন্তু ইউনিক হতে থাকবে, মানে কারোর সাথে কারো আইডেন্টিটি মিল নেই কলামগুলো। ঠিক তেমনি যে আমাদের যে রো গুলো আছে, রো গুলোর সংখ্যাগুলো মানে কারোটার সাথে কারো মিল নেই। এবার আসুন এই যে কলাম এবং এই যে রো, প্রত্যেকটা কলাম কিন্তু প্রত্যেকটা রো কে ক্রস করেছে, এবং এই যে ক্রস করাতে এখানে একটা বক্স কি ক্রিয়েট হয়েছে। এই বক্সটাকে এক্সেল এর ভাষায় বলে সেল, বক্সটাকে এক্সেল এর ভাষায় বলে সেল, ঠিক আছে। এবার আসুন বক্সের যেমন আলাদা আইডেন্টিটি আছে, ঠিক তেমনি সেলেরও আলাদা আইডেন্টিটি আছে। কিরকম? যেমন আমি এখান থেকে ক্লিক করছি, এই যে বক্সটা এটা বি কলাম বরাবর আছে এবং 3 নাম্বার রো বরাবর আছে। তাহলে এটার নামকরণ করা হচ্ছে গিয়ে এক্সেল এর ভাষা মানে এক্সেলে এটাকে আপনার এটার আইডেন্টিটি হচ্ছে B3। কিভাবে? এটা প্রথমে এই আইডেন্টিটি আসে কলাম দিয়ে, তারপর হচ্ছে রো। প্রথমে কলামের আইডেন্টিটি, তারপর হচ্ছে রো আইডেন্টিটি। তাহলে এটা কোনটা? এটা আইডেন্টিটি কি? সেটা হচ্ছে B3। আপনারা বাম পাশে এই যে বক্সে দেখবেন, খেয়াল করলে দেখবেন আমি যেখানে ক্লিক করছি তার আইডেন্টিটি বাম পাশে দেখাচ্ছে। কিন্তু যদি আমি একাধিকবার ক্লিক করি, তাহলে একাধিক সিলেক্ট করি, তাহলে কিন্তু প্রত্যেকটা আইডেন্টিটি কিন্তু কিভাবে দেখানো সম্ভব না। তো আমাদেরকে আসলে মানে বুঝতে হবে যে আমরা যখন মাউসের পয়েন্টার বা আমরা যেটা সিলেক্ট করব সেটা কোন কলাম এবং কোন রোর এগেইনস্টে আছে, সেটা হচ্ছে আমাদের ওই সেলের আইডেন্টিটি, ঠিক আছে। এবার আমি একটু সংক্ষিপ্তভাবে, যেমন এখানে 100, এখানে আমি 50, দুইটা সংখ্যা লিখলাম। এখন এখানে আমি যোগ করব। তো যোগের ক্ষেত্রে আমি 100 এবং 50, আমরা জানি যে 150 ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে আমরা যদি এখানে লিখে দিই তাহলে কি যোগফল হয়ে যাবে? অবশ্যই না। এক্সেলের হিসাবটা একটু ভিন্ন। এক্সেল হচ্ছে কি একটু বলি, সেটা হচ্ছে সেল থেকে সেল আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা করব তা হচ্ছে সেলের সাথে সেলের। কিভাবে? যেমন আমরা যদি যোগ করতে চাই ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের প্রথম সেল কোন মানে 100 কোন সেলে আছে, 100 আছে A1 দিলাম। এবার প্লাস 50 আছে B2 A2 তে, তাহলে A2, এবার এন্টার দিলাম। দেখেন আমাদের কিন্তু যোগফল চলে আসছে। এখন এখানে যদি আমি চেঞ্জ করি, যেমন এখানে 600, এখানে 400, তাহলে কিন্তু কি দেখেন ফলাফলটাও পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমরা এটা সিনট্যাক্স অনুযায়ী যদি বলি, তাহলে সিনট্যাক্সটা হবে এটা আমরা কিন্তু কিভাবে কিন্তু যোগ করতে পারি, ইকুয়াল টু দিয়েও কিন্তু যোগ করতে পারি, তাই না? তো সিনট্যাক্সটা কি মানে এটা শুদ্ধ যেই মানে ফর্মুলাটা, সেটা হচ্ছে ইকুয়াল টু সাম, আমরা এটাকে সংক্ষিপ্তভাবে বলতে পারি সাম মামা, ইকুয়াল টু সাম মামা। এখন ফার্স্ট যে আমাদের সংখ্যাটা আছে সেটার যে সেল নাম্বার সেটা ক্লিক করলাম, চলে আসলো, প্লাস দিলাম, তারপর হচ্ছে কি সেকেন্ড যে সংখ্যাটা সেটা সেল নাম্বার ক্লিক করে নিয়ে আসলাম, এখানে এন্টার দিলাম, তাহলে কি দেখেন যোগ হয়ে গেছে। এবার আসেন আমরা বিয়োগ শিখবো। বিয়োগটা একই রকম, এখানে আমরা একটা সংখ্যা লিখি 500 বা 5000 লিখি, এখানে আমি লিখলাম 3000। হ্যাঁ, এখন ইকুয়াল টু সাম মামা ফার্স্ট ব্র্যাকেট। এখন প্রথম যে সংখ্যাটা আছে সেই সেলটাকে আমরা কি করলাম সিলেক্ট করলাম। প্রথম সেল থেকে আমরা দ্বিতীয় সেল,
আমরা খেয়াল করতে হবে যে আমাদের সংখ্যাটা মানে আমরা যার থেকে যাকে বিয়োগ করব, তো প্রথম কি সংখ্যাটা যে সেল আছে সেই সেলটা সিলেক্ট করলাম, সেটা কি চলে আসছে। এবার দ্বিতীয় সেলটা সিলেক্ট করলে কি দ্বিতীয় সেলটা চলে আসছে। তো আমরা চাচ্ছি কি 5000 থেকে 3000 কি করতে, বিয়োগ করতে। কিন্তু আমরা যদি এটা চাই যে 3000 থেকে 5000 বিয়োগ করতে, তাহলে আমাদেরকে 3000 এর সেলটা আগে সিলেক্ট করতে হবে। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে এরপরে 5000 দিলে, এরপরে ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে কি আমাদের রেজাল্টটা চলে আসবে। তো যেহেতু আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়েছে, তো এখানে ঋণাত্মক মান থাকবে, এটাই স্বাভাবিক। এখন আসেন আমরা ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল টু সাম আমার ফার্স্ট ব্র্যাকেট 5000 মাইনাস 3000। তাহলে বিয়োগটা বুঝে গেছেন আশা করি। এবার এখানে আরেকটা সংখ্যা দিয়ে আমরা এখন যোগ বিয়োগ করলাম। এখন আমরা গুণ করব। এখানে ধরুন 100, এখানে হচ্ছে 30 ইকুয়াল টু সাম মামা। সবাই মনে রাখবেন এটা হচ্ছে ফর্মুলার মূল সিনট্যাক্স। এবার আসেন প্রথম সংখ্যাটা মানে সেলটা। এবার হচ্ছে গুণ করার জন্য শিফট 8 মানে স্ট্যাটিক দিবেন বা গুণ বা স্টার দিবেন, এরপর হচ্ছে ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার দিবেন, এটা গুণ হয়ে গেছে। এবার আসেন আমরা ভাগ করব। এখানে ভাগের জন্য ধরেন এখানে আমাদের হচ্ছে 500 আর এখানে ভাগ হচ্ছে আমরা 100, তাহলে 500 সংখ্যাকে 100 দিয়ে ভাগ করব। তাহলে ইকুয়াল টু সাম মামা ফার্স্ট ব্র্যাকেট প্রথম সংখ্যা যেটাকে ভাগ করব তা মানে সেই সংখ্যা এবং যাকে দিয়ে ভাগ করব ভাগ চিহ্ন মানে হচ্ছে আমাদের এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে আমাদের এখানে কি 100 দিয়ে আমরা ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখেন কি হচ্ছে, আমাদের এখানে সবগুলো রেজাল্ট দেখাচ্ছে কোনগুলোর, যেগুলো আমরা এতক্ষণ যোগ বিয়োগ গুণ ভাগ করছি। ঠিক আছে, এবার আসেন এখানে যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করলাম, ভাগ করলাম। এবার আরেকটা হচ্ছে পার্সেন্টেজ বের করব। ধরেন আমরা এখানে 5000 সংখ্যার মানে 5000 এর 5% বের করব। কত পার্সেন্ট বের করব? 5%। তাহলে দেখেন এখানে ইকুয়াল টু সাম মামা সেম ফার্স্ট ব্র্যাকেট। এখন একটা বিষয় বলি, এক্সেলে আমরা যদি পার্সেন্টেজ বের করতে চাই, এক্সেলে পার্সেন্টেজ বের করার যে নিয়মটা সেটা হচ্ছে গিয়ে আমরা যে সংখ্যার পার্সেন্টেজ বের করব সেই সংখ্যাটাকে যত পার্সেন্টেজ বের করব সেই পার্সেন্টেজ দিয়ে গুণ দিব। আমি আবারও বলছি, যেই সংখ্যার পার্সেন্টেজ বের করব সেই সংখ্যাটাকে যত পার্সেন্টেজ দিয়ে গুণ করব সেই মানে যত পার্সেন্টেজ বের করব সেই সংখ্যা দিয়ে গুণ করব। ঠিক আছে, এখন দেখেন আমরা এখানে 5% বের করব, তাহলে ইনটু 5% মানে সরাসরি পার্সেন্ট লিখতে হবে এখানে। এবার এন্টার দিলাম, তাহলে কি দেখেন এখানে পার্সেন্টেজ বের হয়ে গেছে। এখানে কি হয়েছে 5% অনুসারে পার্সেন্টেজ বের হয়ে গেছে। এখন পার্সেন্টেজটা কিন্তু এখানে ফর্মুলার ভাব ভিতরে লেখা। আরেকটা নিয়ম আছে পার্সেন্টেজ বের করার, ইকুয়াল টু ধরেন এখানে আমরা 5% লিখলাম। কত পার্সেন্ট লিখলাম? 5%। এখন এখানে আমরা এই 5000 এর 5% বের করব। তাহলে দেখেন ওই যে প্রথম বিষয়টা বুঝতে হবে, যে সংখ্যাকে মানে পার্সেন্টেজ যার বের করবে সেই সংখ্যাকে পার্সেন্টেজ দিয়ে গুণ দিলে কি হবে? পার্সেন্টেজ বের হবে। তাহলে এখানে দেখেন ইকুয়াল টু সাম মামা ফার্স্ট ব্র্যাকেট। একটু বোরিং লাগছে আশা করি আপনাদের, একটু খেয়াল করেন। সংখ্যাটার পার্সেন্টেজ বের করব, তাহলে সংখ্যাটাকে সিলেক্ট করলাম, এখন পার্সেন্টেজ দিয়ে গুণ করব। তাহলে পার্সেন্টেজ আমাদের এখানে কিন্তু অলরেডি লেখা আছে। তাহলে দেখেন এখন শুধু সেল নাম্বার দিয়ে দিলে হবে, গুণ সেল নাম্বার। ঠিক আছে, আগেরটা কি ছিল? আগেরটা আমরা ফর্মুলার ভিতরে করেছি আর এখনটা ফর্মুলার বাহিরে। দুইটার মধ্যে পার্থক্য আছে, তাই না? প্রথমটা কি ছিল? সংখ্যাটাকে পার্সেন্টেজ দিয়ে সরাসরি গুণ করা, তাহলে পার্সেন্টেজ বের হয়ে গেল। এখানেও কিন্তু সংখ্যাটাকে সরাসরি পার্সেন্টেজ দিয়ে গুণ করেছে, কিন্তু আমরা কি ফার্স্ট সেল এবং সেকেন্ড সেল মানে এখানে দুইটা সেল সিলেক্ট করা আছে, তাই না? দুইটা সেলের মধ্যে প্রথম সেলটা কি আমাদের মূল সংখ্যা, দ্বিতীয় সেলটা কি আমাদের পার্সেন্টেজ সংখ্যা। তাহলে কি আমরা ফার্স্ট সেলকে সেকেন্ড সেল দিয়ে যে গুণ করছি তার প্রথম সংখ্যাটা মূল, দ্বিতীয় সেলের সংখ্যাটা কি ছিল? পার্সেন্টেজ। এবার এন্টার দিলাম, কি আমাদের রেজাল্ট বের হয়েছে। এখন দেখেন এখানে যদি আমি পার্সেন্টেজ পরিবর্তন করি, যেমন এখানে 10 লিখলাম, এন্টার দিলাম, তাহলে কি হচ্ছে 500 কি অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে যদি 10% বের করতে চাই তাহলে ফর্মুলার ভিতরে গিয়ে আমাদেরকে এডিট করতে হবে। ফর্মুলা সিলেক্ট করে আমরা এডিট দিলাম, এন্টার দিলাম, তাহলে কি আমাদের পার্সেন্টেজ বের হয়েছে। তাহলে বিষয়টা আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন। আপনারা কি আমার কথা শুনছেন? কেউ একজন একটু উত্তর দিবেন? এটা একটু আবার একটু বুঝান। আচ্ছা আচ্ছা, আবার বোঝানোর চেষ্টা করছি। আমার হাতে আসলে সময় কম, আমি একটু কম সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করছি, এখানে তাড়াতাড়ি হয়ে গেছে। একটু ঠান্ডা মাথায় বুঝেন। আমরা পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে
এক্সেল এর নিয়ম হচ্ছে যে যার পার্সেন্টেজ বের করব উক্ত সংখ্যাকে, মানে যে সংখ্যার বের করব উক্ত সংখ্যাকে পার্সেন্টেজ দিয়ে গুণ দিব, সরাসরি কি করব, গুণ করব, তাই না? তো সেখানে দেখেন একটা হচ্ছে ফর্মুলার ভিতরে সরাসরি গুণ করেছি। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন। এটাকে আমরা হোয়াইট করে দিই, ঠিক আছে? এখানে ফর্মুলা বারে আপনারা খেয়াল করলে দেখবেন এখানে ফর্মুলা বারেও কিন্তু ফর্মুলাটা দেখাচ্ছে, অথবা সরাসরি আপনারা সরাসরি আমরা এখানে ডাবল ক্লিক করলে ফর্মুলাটা আমাদের এখানে শো করছে। তো এখানে দেখেন ইকুয়াল টু সাম, এই সংখ্যাটা আমরা মানে সংখ্যা, এখানে E1 হচ্ছে সংখ্যা মানে 5000, আর গুণ দিয়েছি কি 10% দিয়ে, তাহলে আমরা 5000 এর 10% এখানে বের করলাম, ঠিক আছে? এবার এখানে আসেন, সরাসরি আমি এখানে এই ঘরের মধ্যে এই সেলের মধ্যে 10% লিখেছি, ঠিক আছে? কিন্তু ফর্মুলা হচ্ছে আমার এখানে, ফর্মুলা কোথায়, এখানে। এটাকে আমি অন্য একটা কালার করি, এখানে ডাবল, আচ্ছা কালারটা সমস্যা হচ্ছে, কালারটা চেঞ্জ করি, আমি নরমাল রাখি। খেয়াল করেন ফর্মুলাটা কি দেখেন, এখানে E1 হচ্ছে কি সংখ্যা 5000, গুণ দিলাম E3 দিয়ে। এখন E3 এর ঘরে খেয়াল করেন আমাদের কি লেখা আছে, সরাসরি 10% লেখা আছে। E3 আমি E1 কে গুণ দিলাম E3 দিয়ে, কিন্তু E3 এর ঘরে যে মানটা আছে সেটা হচ্ছে কি পার্সেন্টেজ, সেটা হচ্ছে কি পার্সেন্টেজ। তো এই যে পার্সেন্টেজ দিয়ে গুণ করার পরে কি আমাদের এখানে সরাসরি কি পার্সেন্টেজ বের হয়ে গেছে। এবার আসেন আমরা এটাকে শর্টকাট ভাবে যোগ করব, একেবারে গ্রুপ যোগ কিভাবে, যেমন এখানে সিলেক্ট করলাম, আমি যদি অল্টার ইকুয়াল টু দিয়ে দেখেন একেবারে গ্রুপ ভাবে যোগ হয়ে গেছে, কি এটা রো বরাবর। এখন আমি একটু ব্যাক করি, আমি চাচ্ছি যে এখানে সিলেক্ট করলাম, এখন অল্টার ইকুয়াল টু দিলাম, দেখেন কি হচ্ছে, এই সবগুলো রেজাল্ট এখানে চলে এসেছে নাকি আসে নাই, তাই না? কি কারণে আসে নাই, আবার একটু দেখেন, এখন আরেকটা বিষয় দেখেন আপনারা, আমি এগুলাকে টিপিক্যাল সংখ্যা করে ফেলছি, এখানে ফর্মুলাগুলো সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পরে এখন এখানে আমি সবগুলো একসাথে সিলেক্ট করলাম, অল্টার ইকুয়াল টু দিলাম। এখন দেখেন সবগুলোর কিন্তু কি যোগফল বের হয়ে গেছে, কোথায়, এই ইয়েলো লাইন বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে করার জন্য। আবার আপনি এই লাইন বরাবর সিলেক্ট করেন, এবার অল্টার ইকুয়াল টু দেন, সংক্ষিপ্ত মানে একেবারে শর্টকাটে আপনার এখানে কি করছে, রেজাল্ট দিয়ে দিচ্ছে। আরেকটা বিষয় বলি, কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে আমরা সবগুলো সিলেক্ট করলাম, এখানে একটা কন্ডিশনাল ফরম্যাটিং দেখাচ্ছে। এখানে কালার স্কেল সিলেক্ট করার পরে দেখেন এখানে সংখ্যার মান অনুযায়ী এখানে কালার দিয়ে ডিফাইন করা আছে। কিরকম দেখেন, এখানে ছোট সংখ্যাগুলো কিন্তু কি মানে কম সংখ্যাগুলো কিন্তু কি লাল মানে কালার দিয়ে করা আছে, আর যেগুলো বড় সংখ্যা সেগুলো হচ্ছে গ্রিন কালার। এখন আমরা ঋণাত্মক মান ধনাত্মক মানের ক্ষেত্রে আমরা এরকম কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে কিন্তু কালার গুলো দেখতে পাই, মানে কালার একটু আমি চেঞ্জ করি। এখন এখানে যদি আমি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করি কালার, তাহলে কি দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা একটু অন্য ইয়েতে চলে যাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে বিভিন্ন ফরম্যাট আছে, সংখ্যার বিভিন্ন ফরম্যাট আছে। যেমন 10%, এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটটা কি পার্সেন্ট ফরম্যাট, ঠিক আছে? আমরা যে এক্সেলে যে সংখ্যাগুলো নিয়ে কাজ করি, এটার ফরম্যাটটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? আচ্ছা, পাওয়ার পয়েন্টের 20 ডাউনলোড করতে চাই, পাওয়ার পয়েন্টের 20 ভার্সন আছে কিনা আমার জানা নাই, যদি থাকে আমি আপনাকে লিংক দিব। ওকে, এবার আসুন এখানকার যে বিষয়টা সংখ্যার ফরম্যাট, এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট আছে। একটা হচ্ছে জেনারেল, এখানে কোনো স্পেসিফিক কোনো ফরম্যাট না এটা, ঠিক আছে? এটা একটা জেনারেল ফরম্যাট। এখন নাম্বার, এটা কিন্তু এখন নাম্বার হিসেবে আছে, মানে সরাসরি সংখ্যা। এখন আসে কারেন্সি কিন্তু টাকা, আমি এখানে আলাদাভাবে নোট লিখছি, যেমন এখানে 100, এটা এখন কি আছে, একটা জেনারেল, নো স্পেসিফিক। এখন আমি এটাকে কারেন্সি করলাম, দেখুন এখানে কারেন্সি মানে কি টাকা বোঝাচ্ছে,
চার্জে লাগাও। তুমি কি ইয়া বন্ধ করে দিছো? চার্জে আছে? হ্যালো হ্যালো, শুনছেন আপনারা? হ্যালো, আজকের সেশনটা আসলে একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আজকে আমরা মোটামুটি এই পর্যায়ে এসে শেষ করতে হচ্ছে। তো আমি রেকর্ডিং ক্লোজ করে দিচ্ছি এবং আমাদের সেশনটা আজকে এখানে ক্লোজ করছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আরো কিছু বিষয় আসলে দেখানোর ইচ্ছে ছিল, সময় স্বল্পতার কারণে এবং আমার এখানে আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে। তো আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না। আপনারা সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো সেশন আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।